হ্যাঁ বলো দেখি, সবাই সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? বলো আমার কথা ঠিকঠাক মতো শোনা যাইতেছে? বলো। তাহলে সবাই ভালো আছো, তাই তো? তোমাদের সাথে একদিন পর আবার দেখা হয়ে গেল। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের 2 নম্বর ক্লাসটা করব। ঠিক আছে, কত নম্বর বলো? 2 নম্বর ক্লাসটা করব। হ্যাঁ, আমি আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। ঠিক আছে। অনেকেই যুক্ত হয়ে গেছো। ইসরাত জাহান ইভা, জান্নাতুল ফেরদৌস, তারপরে সাব্বির আহমেদ। এই যখন নাম পড়ি তখন সবাই হুটহাট করে কমেন্ট করে। হ্যাঁ, যখন নাম পড়ি সবাই তাড়াতাড়ি কমেন্ট করে, তখন আর নাম পড়তে পারি না, তাড়াতাড়ি নামগুলো উপরে উঠে যায়। এমডি হামিদ, দুর্জয় কুমার। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আসো, আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের 2 নম্বর ক্লাসটা করব। তাহলে আমরা একটু প্রথম ক্লাসের কথাবার্তা বলি তো, দেখি প্রথম ক্লাসে কি পড়ছিলাম। প্রথম ক্লাসে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সংজ্ঞা পড়ছিলাম। বলছিলাম যে আদর্শ গ্যাস হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র। চাপীয় সূত্রটা হচ্ছে রেনোর সূত্র বা গেলুসকের সূত্র বলা হয়। তো এই 3টা সূত্র আদর্শ গ্যাস মেনে চলে, অর্থাৎ যে সকল গ্যাস এই 3টা সূত্র খুব ভালোভাবে, একেবারে নিখুঁতভাবে পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আর যারা মানে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। যারা পুরোপুরি মানে না, ঠিকঠাক ভাবে মানে না, পুরোপুরি মানতে পারবে না এই এই 3টা ল, তারাই হচ্ছে বাস্তব গ্যাস। তো শোনো, এবার আমরা আমরা এখন আদর্শ গ্যাসের মূল যে সূত্রটা, সেই সূত্রটার একটু প্রমাণ করব। তাহলে গত ক্লাসে আমরা চার্লসের সূত্র, চাপীয় সূত্র এই পর্যন্ত শেষ করছিলাম। তাহলে চলো দেখি। শোনো ভাইয়া, তাপগতীয় চলক হচ্ছে 3টা, পি, ভি, টি। 3টা তাপগতীয় চলক। এই 3টা তাপগতীয় চলকের মধ্যে, 3টা তাপগতীয় চলকের মধ্যে যদি আমি টিটাকে স্থির রাখি, তাহলে পি আর ভি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং তখন এই পি আর ভি এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র। এবার যদি এই তাপগতীয় চলক পি ভি টি এর মধ্যে আমি পিটাকে স্থির রাখি, তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এই যে সূত্রটা, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র। সূত্র কয়টা? 3টা। তাপগতীয় চলক কয়টা? 3টা, পি ভি টি। তাহলে একটাকে স্থির করলে বাকি থাকে 2টা। তাহলে এভাবে 3টার মধ্যে একটাকে স্থির রেখে বাকি 2টার মধ্যে সম্পর্ক, তাহলে এরকম সম্পর্ক বলা যায় 3টা। তাহলে পিটাকে স্থির রাখলে ভি টি এর সাথে সমানুপাতিক, চার্লসের সূত্র। এবার ভিটাকে যদি স্থির রাখি, তাহলে পি আর টি এর মধ্যে সম্পর্ক, এটাও সমানুপাতিক। এটা হচ্ছে চাপীয় সূত্র বা রেনোর সূত্র। এই হচ্ছে মোটামুটি 3টা সূত্র। এই 3টা সূত্র মেনে চলবে যে গ্যাস, তারা আদর্শ। 3টা সূত্র পুরোপুরি ঠিকঠাক ভাবে মানবে না, তারা হচ্ছে বাস্তব গ্যাস। তো এবার তুমি আমাকে বলো দেখি, কোন একটা গ্যাস সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, সেই গ্যাস সিলিন্ডারের গ্যাসের আয়তন কি কি বিষয়ের উপর নির্ভর করে? চাপের উপর নির্ভর করে আর তাপমাত্রার উপর নির্ভর করে। আসো একটু হেডিংটা আগে লিখো। গ্যাসের সমন্বয় সূত্র, আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র। আমরা কি করব? আদর্শ গ্যাসের যে সূত্রগুলো শিখলাম সেগুলোকে সমন্বয় করব, কম্বাইন করব, কম্বাইন করে একটা সূত্র বানাবো আর কি। তো চলো। অনেক বলতে পারো ভাই কম্বাইন করার কি দরকার? দেখো, তুমি বয়েলের সূত্র যখন পড়ছো তখন তো টেম্পারেচার কনস্ট্যান্ট, পি আর ভি এর সম্পর্ক। চার্লসের সূত্র যখন পড়ছো তখন চাপ কনস্ট্যান্ট, ভি আর টি এর সম্পর্ক। কিন্তু যদি এমন হয় কোনো কিছুই কনস্ট্যান্ট না, পিও চেঞ্জ হবে, টিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে, সবাই চেঞ্জ হবে, তাহলে তখন সূত্রটা কি হবে সেটাই আমরা চাই। তাহলে এই কারণেই যে আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র অনেকভাবে প্রমাণ করা যায়। দেখো, আমি একটা খুব সহজ মেথড তোমাকে শিখাচ্ছি। ধরো ভাইয়া, এটা হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে এবং পিস্টন সংযুক্ত করে সেই গ্যাসটাকে এই সিলিন্ডারের মধ্যে আবদ্ধ রাখা আছে। এটা একটা ঘর্ষণহীন পিস্টন। তো
তাহলে এই পাত্রে আদর্শ গ্যাস রাখা আছে, গ্যাসের আয়তন এই যে এতটুকু হচ্ছে ভি, গ্যাসের উপর প্রযুক্ত চাপ পি, গ্যাসের টেম্পারেচার টি। আমরা এখন টেম্পারেচারকে পরম তাপমাত্রার স্কেল অর্থাৎ কেলভিন স্কেলে টেম্পারেচার হিসাবে লিখবো টি। তাহলে চাপ পি, টেম্পারেচার টি, আয়তন হচ্ছে ভি। এবার তুমি আমাকে জাস্ট বলো গ্যাসের আয়তনটা কিসের উপর নির্ভরশীল? চাপের উপর এবং তাপমাত্রার উপর। চাপ যদি বাড়ানো হয় আয়তন কমবে, চাপ কমানো হইলে আয়তনটা বাড়বে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বয়েলের সূত্র। যদি বাড়ানো হয় আয়তন বাড়বে, টেম্পারেচার কমানো হলে আয়তন কমবে, এটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে আয়তন চাপ এবং টেম্পারেচার এই দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে। এবার আমি কোনোটাকে স্থির রাখবো না, আমি পি কেও স্থির রাখবো না, আমি টি কেও স্থির রাখবো না, দুটাই পরিবর্তন হবে। তাহলে দুটাই যদি পরিবর্তন হয় তাহলে দেখো তো, আমি মনে করো চাপটাকেও বাড়াইলাম, তাপমাত্রাটাকে কমাইলাম, তাহলে চাপ বাড়ালে আয়তন কমে যাবে, তাপমাত্রার সাথে যেহেতু সমানুপাতিক, তাহলে তাপমাত্রা কমালেও আয়তন কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে দুটোই যদি এরকম ভাবে আমি পরিবর্তন করি, চাপটা বাড়াই আর টেম্পারেচার যদি কমায়, তাহলে চাপ বাড়ালে আয়তনটা কমবে, টেম্পারেচার কমালে আয়তনটা কমবে। তাহলে দুটোই যদি একসাথে এই কাজটা করা হয় তাহলে আয়তন আরো বেশি কমবে। ঠিক আছে, চাপটা আমি কমাইলাম তাহলে আয়তনটা বাড়বে, তাপমাত্রাটা আমি বাড়াইলাম, তাপমাত্রা বাড়াইছি তাহলে আয়তনটা বাড়বে। তাহলে দুটোই যদি একসাথে এইভাবে চেঞ্জ করা হয় তাহলে দেখো আয়তনটা আরো বেশি বাড়বে। দুটোই আমি এইভাবে চেঞ্জ করতেছি, আয়তন আরো বেশি বাড়বে। যদি এরকম করা হয়, চাপটাকে ধরো বাড়ানো হইলো আর টেম্পারেচারটাকে এটাকেও বাড়ানো হইলো, দুটোকেই বাড়ানো হয়েছে, তাহলে চাপটাকে যদি বাড়ানো হয় আয়তনটা কমার কথা, টেম্পারেচারকে বাড়ানো হলে আয়তনটা আবার বাড়ার কথা। তাহলে এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই ক্ষেত্রে ডিপেন্ড করবে তুমি চাপটাকে কতটুকু বাড়াইছো, টেম্পারেচারটাকে কতটুকু বাড়াইছো। যদি এমন হয় চাপটাকে সামান্য একটু বাড়াইছো, টেম্পারেচারকে অনেক বেশি বাড়াইছো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আয়তন বেশি বাড়বে। কিন্তু যদি এমন হয় ধরো চাপটাকে তুমি বেশি বাড়াইছো, তাপমাত্রাটাকে এটাকে তুমি কম বাড়াইছো, তাহলে এই ক্ষেত্রে হয়তো চাপটাকে বেশি বাড়ানোর জন্য আয়তনটা হয়তো কমবে, হইতেই পারে। মানে এক কারণে কম, তার এক কারণে বেশি। এবার কম আর বেশি মিলে যে কোনো জিনিসই হইতে পারে। তাহলে আমি যদি দুইটাই একই সাথে পরিবর্তন করি, চাপ এবং তাপমাত্রা দুটাই যদি পরিবর্তন করি, তাহলে আয়তনের আসলে পরিবর্তন যে কোনো পরিবর্তনই হইতে পারে। তাহলে দেখো আমি এই গ্যাসটার আয়তনের কথা বলতেছি, যে আয়তন এটা চাপের সাথে ব্যস্তানুপাতিক। এই যে বয়েলের সূত্র 2 নম্বর, আয়তন টেম্পারেচারের সাথে সমানুপাতিক, চার্লসের সূত্র। তাহলে দুটাই যদি একসাথে পরিবর্তন করা হয়, চাপ তাপমাত্রা দুটাই যদি পরিবর্তন করা হয়, আয়তনের কম্বাইন্ড পরিবর্তন হবে আর কি। এবার বলো আয়তনের পরিবর্তনটা কি শুধু চাপ আর তাপমাত্রার উপরই নির্ভরশীল নাকি আর কোনো কিছুর উপর নির্ভর করে? একটু ভাবনা চিন্তা করে বলো তো। সিলিন্ডার দেখে বলো, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, তাহলে চাপ এবং তাপমাত্রার উপর আয়তন নির্ভরশীল, আর কোনো কিছুর কি উপর নির্ভরশীল? একটু ভাবনা চিন্তা করে বলো তো দেখি। তুমি আমার বলো, মনে করো দুইটা সিলিন্ডারের টেম্পারেচার ধরো হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, দুইটা সিলিন্ডারের প্রেসার ধরো হচ্ছে 5 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার একটা সিলিন্ডারে 5 মোল গ্যাস আছে আর একটা সিলিন্ডারে 500 মোল গ্যাস আছে। ঠিক আছে, বলো তাহলে দুইটা সিলিন্ডারের গ্যাসের আয়তন কি সমান হবে? তুমি বলতে পারো হ্যাঁ ভাই হবে, কারণ টেম্পারেচার আর প্রেসার তো দুইটা সিলিন্ডারে সেম, কিন্তু মোল সংখ্যা কি আলাদা আলাদা। তাহলে মোল সংখ্যা যেহেতু আলাদা আলাদা, তাহলে আয়তন, এটা কি গ্যাসের আয়তন, দুইটা সিলিন্ডার গ্যাসের আয়তন এটা কি সমান হবে? কি মনে হয় তোমার? দেখো সমান হবে না। 5 মোল গ্যাস যে সিলিন্ডারে রাখা আছে তার আয়তনটা কম হবে, আর 500 মোল গ্যাস যে সিলিন্ডারে রাখা আছে তার আয়তনটা বেশি হবে। তোমার মনে হতে পারে ভাই গ্যাসের তো কোনো আয়তন নেই, যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আয়তন। তো ধরেন আমি 5 মোল গ্যাস রাখছি যে পাত্রে, যে সাইজের পাত্রে, ধরো 5 মোল গ্যাস রাখছো তুমি এই সাইজের পাত্রে, 5 মোল গ্যাস রাখছো, ঠিক একইভাবে 500 মোল গ্যাসও তুমি এই সাইজের পাত্রে রাখছো, হ্যাঁ রাখা সম্ভব, হ্যাঁ আয়তন সেম সম্ভব, 5 মোলের জন্য আয়তন 500 মোলের জন্য আয়তন সেম সম্ভব, হ্যাঁ সম্ভব।
তুমি দুইটা একই টাইপের পাত্রে, একই আয়তনের পাত্রে 5 মোল গ্যাসকে ঢুকাইছো, 500 মোল গ্যাসকে ঢুকাইছো, সম্ভব এটা। কিন্তু যদি এইটা হয় তাহলে অবশ্যই এই গ্যাসের প্রেসার এবং টেম্পারেচার এবং এই পাত্রের প্রেসার এবং টেম্পারেচার দুইটা কোনোদিন সেম না, দুইটা কোনোদিন সেম না, এটা সেম হইতেই পারে। তুমি যদি আয়তনটাকে সেম রাখো তাহলে অবশ্যই প্রেসার টেম্পারেচার হয়তো আলাদা, প্রেসার আলাদা নয়তো টেম্পারেচার আলাদা, কিছু না কিছু একটা আলাদা। কিন্তু প্রেসার এবং টেম্পারেচার সেম রেখে তুমি কিভাবে, তুমি এইখানে 5 মোল গ্যাস রাখলে আয়তন যা হবে, প্রেসার এবং টেম্পারেচার সেম রেখে এখানে 500 মোল গ্যাস রাখলে আয়তন সেটা হবে? বলতো এটা হবে সম্ভব না। অবশ্যই 5 মোলের জন্য আয়তন যতটুকু হবে 500 মোলের জন্য আয়তন হবে তার চেয়ে বেশি। কি ক্লিয়ার? তার চেয়ে বেশি, কারণ আমি সেম টেম্পারেচারে সেম প্রেসারে দুইটা সিলিন্ডারে রাখছি। তাহলে যে পাত্রে মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা বেশি, সেই পাত্রের অবশ্যই আয়তন বেশি হইতে হবে, সেই সিলিন্ডারের আয়তন বেশি হইতে হবে। ঠিক আছে? তাহলে দেখো শুধু টেম্পারেচার এবং শুধু প্রেসারের উপর আয়তন নির্ভর করে না, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে মোল সংখ্যা। ঠিক আছে, আসল বস চলে আসছে। এই পাত্রের মধ্যে গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা, এই মোল সংখ্যা এটার উপরও আয়তন নির্ভরশীল। কেমন সম্পর্ক বলো, কেমন সম্পর্ক? মোল সংখ্যা বেশি হলে দুইটা সিলিন্ডারে প্রেসার টেম্পারেচার সেম, প্রেসার এবং টেম্পারেচার সেম, যে পাত্রে গ্যাসের মোল বেশি তার আয়তন বেশি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে ভি সমানুপাতিক এন, এইটা হচ্ছে অ্যাভোগাড্রো স্যারের প্রকল্প, বুঝছো? অ্যাভোগাড্রো প্রকল্প। এবার এটা তো কেমিস্ট্রিতে পড়া জিনিস, অ্যাভোগাড্রো প্রকল্প। কিভাবে অ্যাভোগাড্রো প্রকল্প তোমরা শুনছো না, কেমিস্ট্রিতে পড়ছো না? যে স্থির তাপমাত্রায় চাপে আর কি, এসটিপিতে মানে যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের মানে 1 মোল যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ অক্সিজেন গ্যাসের 1 মোলে যদি 6 তোমরা জানো অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23 অণু থাকে, তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাসও সেম পরিমাণ অণু থাকবে, 1 মোল নাইট্রোজেন গ্যাসও সেম পরিমাণ অণু থাকে। এই যে যতটুকু অণু থাকে 1 মোল গ্যাসে, যতটুকু অণু থাকে, যতগুলো অণু থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যার মান হচ্ছে 6.02 × 10⁻23। কি ক্লিয়ার? তাহলে দেখো চিন্তা করো, 1 মোল গ্যাসে, যে কোনো গ্যাস 1 মোল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখানে আরো একটা কথা বলা ছিল, এই যে এসটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন, কোন একটা গ্যাসের মোলার আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, মোলার আয়তন 22.4 লিটার। তাহলে যদি এসটিপিতে মানে সেম টেম্পারেচার সেম প্রেসারে 2 মোল গ্যাস আমি চিন্তা করি, তাহলে 22.4 লিটার হবে? অবশ্যই 22.4 লিটারের দ্বিগুণ, অর্থাৎ 44.8 লিটার হবে। যদি এসটিপিতে সেম টেম্পারেচার সেম প্রেসার, এসটিপিতে সেম টেম্পারেচার সেম প্রেসারে 1 মোল গ্যাসের আয়তন 22.4, 2 মোল গ্যাসের আয়তন দ্বিগুণ, 3 মোল গ্যাসের আয়তন 3 গুণ, 4 মোল গ্যাসের আয়তন 4 গুণ। তাহলে দেখো মোল সংখ্যা যত বাড়তেছে আয়তনও তত বাড়তেছে। সম্পর্কটা কেমন? সমানুপাতিক। এটাই তো অ্যাভোগাড্রো প্রকল্প, তাই না? তাহলে এই তিনটাকে এবার আমরা একসাথে সমন্বয় করি। তাহলে কোনো একটা সিলিন্ডারে যদি তুমি গ্যাস রাখো, সেই গ্যাসের আয়তন ভাই ওই সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রার উপর, প্রেসারের উপর এবং মোল সংখ্যা কতটুকু, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে, শুধু টেম্পারেচার শুধু প্রেসারের উপর না। তাহলে আমি এখন যদি বলি এই যে সিলিন্ডারে যে গ্যাসটা আছে সেই গ্যাসের আয়তন, তাহলে এই গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, টেম্পারেচারের সমানুপাতিক এবং চাপের ব্যস্তানুপাতিক, তিনটাকে একসাথে কম্বাইন করে ফেললাম, সমন্বয় করে ফেললাম। এবার সমানুপাতিক চিহ্ন ভদ্রতার খাতিরে উঠাই দিতে হবে, দিলাম উঠায়। ধ্রুবক আনতে হবে, তাহলে ধ্রুবক আনতে পারি কে, কিন্তু এখানে না আমরা কে ধ্রুবক আনবো না, এখানে আমরা যে ধ্রুবকটা আনবো তাকে আমরা বলবো আর, এবং এর নাম হচ্ছে গ্যাস, মানে গ্যাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই যে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটাকে আর দিয়ে প্রকাশ করব। আর এর মান, এসআই এককে এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, অনেকে এই যে এককটা বোঝো না, দেখো আমি একটু পরে তোমার এককটা বুঝাই দিচ্ছি। ধরো আমি এককটা এখন লিখবো না, ফাঁকা থাকুক। ঠিক আছে, মানটা হচ্ছে এসআই এককে মানটা হচ্ছে 8.316। তাহলে যে কনস্ট্যান্টটা আনলাম আর এন টি 1/p, কোনাকুনি গুণ করে দাও। দেখো কোনাকুনি গুণ করে দিলে একটা ম্যাজিক হয়ে যাবে। কোনাকুনি গুণ করে পিটাকে এখানে আসো, অতএব পিভি ইকুয়াল টু, দেখো একটু সাজায় লিখো, এন আগে লিখে তারপরে আর এবং তারপরে টি। কি হলো? পিভি ইকুয়াল টু এন আর টি। এটাই তো সেই বিখ্যাত আদর্শ গ্যাসের সূত্র, এই অধ্যায়ের বস সূত্র এটা। ঠিক আছে, এই অধ্যায়ের বস সূত্র, আদর্শ গ্যাসের সূত্র। চোখ বন্ধ করে আদর্শ গ্যাস হলে যে কোনো ক্ষেত্রে তুমি খাটাইতে পারবা। স্থির চাপ প্রক্রিয়া, স্থির তাপমাত্রা প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ঘটনা ঘটুক,
আদর্শ গ্যাস কিনা? ওকে, আদর্শ গ্যাস। ওকে, তুমি মানে কনফিডেন্টলি তুমি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা লিখতে পারবা। তাহলে প্রক্রিয়া কি দেখার দরকার নেই, গ্যাস কি, আদর্শ গ্যাস কিনা। এবং আমরা যত ম্যাথ করবো তত সব ম্যাথই তো আদর্শ গ্যাসেরই করব, আমরা তো বাস্তব গ্যাসের হিসাব নিকাশ করবো না। ঠিক আছে, তাহলে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ডাইরেক্ট লিখে দিব, পিভি ইকুয়াল টু এনআরটি, আদর্শ গ্যাস হলেই লিখতে পারবো। ঠিক আছে, অনেকে ভাবতে পারো কোন প্রক্রিয়ায় লিখবো, যে কোনো প্রক্রিয়ায় ভাইয়া, যে কোনো প্রক্রিয়ায়। ঠিক আছে, তোমরা কেমিস্ট্রি বলতেছি, ফিজিক্স সেকেন্ড পার্টে গিয়ে দেখবা, তোমরা প্রথম অধ্যায় যখন থার্মোডাইনামিক্সটা পড়বা বা পড়ছো মনে হয় তোমরা হয়তো, ওখানে দেখবা রুদ্ধতাপীয় একটা প্রক্রিয়া আছে, হোক যে প্রক্রিয়া হোক, রুদ্ধতাপীয়, সমউষ্ণ, সম আয়তন, সমচাপ, যাই হোক, পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের সূত্র আমি চোখ বন্ধ করে লিখতে পারবো। ধরো কিছু পারতেছো না, এইটা লিখবা, দেখবা ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে, এই অধ্যায়ের ম্যাথ কিছু পারতেছো না, পিভি ইকুয়াল টু এনআরটি লেখো, দেখো ম্যাথ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার আসো, এই যে আর, এটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এসআই এককে এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। কেমনে? আর ইকুয়াল টু পিবি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, আর ইকুয়াল টু পিবি ডিভাইডেড বাই এনটি। পি আর বি এর গুণফল হচ্ছে চাপ আর আয়তনের গুণফল হচ্ছে কাজ, জানো তো, পিডিভি কাজ, এটা তো 7 অধ্যায়ে পড়েছি আমি। পি আর মানে প্রেসার এবং আয়তনের গুণফল হয় কাজ, তাহলে কাজের একক কি? জুল, উপরে জুল, জুল নিচে মোল এবং টেম্পারেচার কেলভিন, তাহলে জুল পার মোল পার কেলভিন। এই এটা হচ্ছে এসআই এককে। আর একটা হচ্ছে সিজিএস এককে, বিশেষ করে কেমিস্ট্রিতে তোমাদের সিজিএস এককটাই মনে হয় বেশি লাগে, সেটা এই সিজিএস এককের মানটা হচ্ছে 0.0821। ঠিক আছে, এককটা কি হবে? সিজিএস এককে ভি থাকবে লিটারে, পি থাকবে অ্যাটমসফিয়ারিক প্রেসার এটিএম এই এককে, এন তো মোল, আর টেম্পারেচার কেলভিনে থাকবে। তাহলে 0.0821 লিটার এটিএম মানে লিটার আয়তন, এটিএম প্রেসার, আর পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। তো এইটা হচ্ছে সিজিএস এককে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, বিখ্যাত সেই সূত্র আমরা প্রমাণ করে ফেলছি। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এর মধ্যে না সব কয়টা সূত্র আছে, সব কয়টা। আমি যদি বলি গ্যাসের সূত্র আসলে ওই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, কিচ্ছু লাগবে না, এর মধ্যে সবাই বসে আছে। ঠিক আছে, এর মধ্যে সবাই বসে আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রো প্রকল্প, সবাই এখানে বসে আছে। দেখো আমি তোমার একটু জাস্ট দুই একটা নমুনা দেখাই। পিভি ইকুয়াল টু যদি এনআরটি লিখি, তুমি একটু বয়েলের সূত্রটা ভাই মনে করো তো, বয়েলের সূত্রটা স্থির স্থির তাপমাত্রায়, মানে তাপমাত্রায় ফিক্স থাকবে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক। তাহলে দেখো নির্দিষ্ট ভর, তাহলে নির্দিষ্ট ভর হলে এন এবং আর কনস্ট্যান্ট গোল্লার মধ্যে রাখবা। স্থির তাপমাত্রায় তাহলে টি গোল্লার মধ্যে থাকলো। পি আর ভি এর গুণফল কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কে, এই যে পিভি ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, পি আর ভি পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, বয়েলের সূত্র হয়ে গেল। যদি এরকম লিখি পিভি ইকুয়াল টু এনআরটি, চার্লসের সূত্র মনে করি, চার্লসের সূত্র কি ছিল? স্থির চাপে পি কনস্ট্যান্ট, আর নির্দিষ্ট ভর তাহলে এন আর কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভর মানে মূল সংখ্যা কনস্ট্যান্ট, তাহলে এই পাশে ভি আর ওই পাশে টি, তাহলে ভি আর টি পরস্পরের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক, চার্লসের সূত্র হয়ে গেল। অ্যাভোগাড্রো প্রকল্প দেখবা, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প আমি কি বলছিলাম? তাপমাত্রা এবং প্রেসারটাকে স্থির রাখতে হবে, তাহলে প্রেসার এবং টেম্পারেচার এটা স্থির থাকুক, স্থির থাকলে কোন গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সমানুপাতিক, আর তো কনস্ট্যান্টই, তাহলে ভি সমানুপাতিক এন, কোন গ্যাসের আয়তন তার মূল সংখ্যার সমানুপাতিক, তাহলে এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। দেখো এর মধ্যে সবাই আছে। এবার শোনো, দুটো সিলিন্ডারে, দুটো ভিন্ন ভিন্ন সিলিন্ডারে ভিন্ন ভিন্ন তাপমাত্রায়, ভিন্ন ভিন্ন চাপে, ভিন্ন ভিন্ন দুইটা গ্যাস আছে, তাদের আয়তনও ভিন্ন ভিন্ন, সবই ভিন্ন ভিন্ন। আমি চাইতেছি এদের মধ্যে এই তাপগতীয় চলকগুলা, ধরো প্রথম সিলিন্ডারে তাপমাত্রা হচ্ছে T1, আয়তন হচ্ছে V1, প্রথম সিলিন্ডারে, ধরো এটা হচ্ছে প্রথম সিলিন্ডার, এই প্রথম সিলিন্ডারে টেম্পারেচার T1, আয়তন V1, প্রেসার হচ্ছে P1, এখানে যে পরিমাণ গ্যাস আছে সেই গ্যাসের মোল সংখ্যা এটা হচ্ছে N1 মোল সংখ্যা, এটা হচ্ছে প্রথম সিলিন্ডার। দ্বিতীয় যে সিলিন্ডারটা আছে এটা হচ্ছে দ্বিতীয় সিলিন্ডার, দ্বিতীয় সিলিন্ডারে ধরো অন্য একটা গ্যাস আছে, একই গ্যাসই থাকতে হবে এমন কোনো কথা নেই, ধরো অন্য একটা গ্যাস, এবার অন্য একটা গ্যাস অন্য তাপমাত্রায়, অন্য চাপে, অন্য একটা আয়তন, ভিন্ন ভিন্ন, সব তাপগতীয় চলকগুলাই ভিন্ন ভিন্ন। এখানে গ্যাসের মোল সংখ্যা আছে হচ্ছে ধরো N2 মোল সংখ্যা, প্রেসার হচ্ছে P1, টেম্পারেচার মানে সরি, প্রেসার হচ্ছে P2, টেম্পারেচার হচ্ছে T2, আয়তন হচ্ছে V2, মানে সবকিছু আলাদা আলাদা। ধরো ঘনত্ব দিয়ে দিলাম ρ1, আর এটা হচ্ছে ρ2 ঘনত্ব। এখন আমি চাইতেছি এই সিলিন্ডারের যে তাপগতীয় চলকগুলা
এবং এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের যে তাপগতীয় চলকগুলা P1 V1 P2 V2 তারপরে রো 1 রো 2 এদের মধ্যে একটা সম্পর্ক আমি চাইতেছি, তাপগতীয় চলকগুলোর মধ্যে সম্পর্ক। তো কিভাবে সেই সম্পর্কটা পাওয়া যায় দেখি, তাহলে হেডিংটা একটু লিখি, তাপগতীয় চলকগুলোর সম্পর্ক। তাপগতীয় চলকগুলার, ভিন্ন ভিন্ন গ্যাস সিলিন্ডারে তাপগতীয় চলকগুলার সম্পর্ক, মানে সংক্ষেপে আমি লিখলাম। তাহলে দেখি আসো তো সম্পর্কটা কেমন হয়। দেখো এই সিলিন্ডারে গ্যাস আছে N1 মোল, প্রেসার P1, আয়তন V1, টেম্পারেচার T1, ঘনত্ব ρ1। তাহলে আমি চোখ বন্ধ করে যেটা লিখতে পারি, চাপ, আয়তন, তাপমাত্রা, মোল সংখ্যা সবই জানি। ওকে, তাহলে এই যে প্রথম গ্যাস সিলিন্ডারের জন্য আমরা লিখতে পারি আদর্শ গ্যাসের সূত্র P1 V1 N1 আর T1, 1 নং সমীকরণ। তাহলে এখানেও আমি লিখতে পারি P2 V2 N2 আর T2, 2 নম্বর সমীকরণ। এবার তুমি বলো 1 আর 2 নম্বর সমীকরণ, এটা দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে বলো? ভাগ দিতে ইচ্ছা করতেছে, তাই না? বলো 1/2। তাহলে ভাইয়া ভাগ দিলে P1 V1 ডিভাইডেড বাই P2 V2 ইকুয়াল টু N1 আর T1 ডিভাইডেড বাই N2 আর T2, আর কাটাকাটি গেল। তাহলে অতএব একটু সাজায় লিখি, P1 V1 ডিভাইডেড বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই N2 T2। এই যে সম্পর্ক, এটাই হচ্ছে আসলে আমাদের সূত্র। এই যে দুইটা পাত্রে যে গ্যাস আছে তাদের যে তাপগতীয় চলকগুলা তাদের মধ্যে সম্পর্ক সূচক সূত্র। এটা কি সূত্র? মূল সূত্র। শোনো এবার খুব ভালো করে শুনবা, এটা মূল সূত্র। এবার এই সূত্র থেকে অনেকগুলো শাখা প্রশাখা জন্ম নেবে। এটা হচ্ছে মূল সূত্র। যারা তোমরা কেমিস্ট্রি পড়ে ফেলছো বা ধরো ফিজিক্সের এই অধ্যায় আগে করে ফেলছো, তারা দেখবা বইতে সূত্র লেখা আছে, বোর্ড বইতে P1 V1 T1 P2 V2 T2। কি লেখা আছে বইতে? কি লেখা আছে? P1 V1 T1 ডিভাইডেড বাই ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এই যে এটা লেখা আছে, এটা সঠিক, এটা সত্যি, বাট সব সময় সত্যি না। ঠিক আছে, এটা সব সময় সত্যি না। তুমি সব সময় যদি এটা শিখে রাখো তাহলে মাঝে মাঝে খুব বড় সড়ো ধাক্কা খাবা। এটা কিন্তু সব সময় সত্যি না। আসো এটা কখন সত্যি আগে বুঝি। ধরো একটা গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার দুইটা না, দুইটা গ্যাস সিলিন্ডারে ভিন্ন ভিন্ন গ্যাস নেই। ঠিক আছে, একটাই গ্যাস সিলিন্ডার, এবং এই একটা গ্যাস সিলিন্ডারে কোনো একটা নির্দিষ্ট মোল সংখ্যার, নির্দিষ্ট ভরের কোন একটা নির্দিষ্ট গ্যাস রাখা আছে। প্রথমে ধরো চাপ ছিল হচ্ছে 5 atm, তাপমাত্রা ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আয়তন ছিল মনে করো যে 15 মিটার কিউব। এবার তারপরে কি করছো? তাপমাত্রা চেঞ্জ করে 60 ডিগ্রি সেলসিয়াস করছো, আয়তন ধরো হয়ে গেছে 10 মিটার কিউব, প্রেসার মনে করো বেড়ে হয়ে গেছে 10 atm, এরকম হয়ে গেছে। তাহলে কি হলো? আমি চাপ, আয়তন, তাপমাত্রা এগুলা মোটামুটি সবকিছু চেঞ্জ করলাম, কিন্তু আমি কি চেঞ্জ করি নাই? কি চেঞ্জ করি নাই? আমি গ্যাসের ভর চেঞ্জ করি নাই, গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ করি নাই। ওই সিলিন্ডার থেকে কিছু গ্যাস বাইরে বের করে ফেলে দিয়ে নাই, আবার বাইরে থেকে কোনো গ্যাস ইনজেক্ট করি নাই। তাহলে গ্যাস কিন্তু একই আছে, গ্যাসটা কিন্তু একই গ্যাস সিলিন্ডার, একই মোল সংখ্যার, একই ভরের গ্যাস আছে। তাহলে চেঞ্জ হয় না, এটা কি? মোল সংখ্যাটা চেঞ্জ হয় না। তাহলে মোল সংখ্যাটা কনস্ট্যান্ট, মোল সংখ্যাটা অপরিবর্তিত। কি কথা বুঝছো? তাহলে আমরা যদি লিখি এখানে যে মোল সংখ্যা অপরিবর্তিত থাকলে, দেখো এবার অনেকগুলো কেস আমরা লিখবো যে মোল সংখ্যা এটা যদি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত কিভাবে বুঝবো? ধরো দুটা ভিন্ন ভিন্ন গ্যাস সিলিন্ডারের কথা বলে নাই। একটা গ্যাস সিলিন্ডার চাপ, আয়তন, তাপমাত্রা এত ছিল, চাপ, আয়তন, তাপমাত্রা এত 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 করা হয়েছে। গ্যাস সিলিন্ডারে গ্যাস যতটুকু ছিল ওইটুকুই আছে, ওই মোল সংখ্যায় আছে। তাহলে মোল সংখ্যা অপরিবর্তিত। প্রশ্ন পরে বুঝে যাব তখন, ভাইয়া N1 সমান সমান N2, মোল সংখ্যা অপরিবর্তিত থাকলে। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রের রূপটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে। কি? N1 আর N2 তো সেম। তাহলে N1 আর N2 যদি সেম হয় তাহলে তখন আমরা কি লিখতে পারি? P1 V1 ডিভাইডেড বাই, মনে মনে আসো, N1 N2 সেম, কাটাকাটি করে দাও, কাটাকাটি। তাহলে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এই সূত্র রিলেটেড ম্যাথ দেয় তো, অর্থাৎ ওই একটা গ্যাস সিলিন্ডারে তাপগতীয় চলকগুলোর পরিবর্তন করা হয় মোল সংখ্যা একই রেখে। তো তখন আমরা ম্যাক্সিমাম সময় এই সূত্রটা খাটাই। কিন্তু এবার চিন্তা করো, দুইটা আলাদা আলাদা গ্যাস সিলিন্ডার, আলাদা আলাদা গ্যাস আছে, আলাদা আলাদা মোল সংখ্যার গ্যাস আছে, গ্যাস দুইটার নামও আলাদা আলাদা। ধরো একটাতে অক্সিজেন গ্যাস আর একটাতে হাইড্রোজেন গ্যাস।
এরকম যদি হয় তখন কিন্তু ভাইয়া এই সূত্র লিখলে হবে না। P1 V1 T1 P2 V2 T2 তখন প্রযোজ্য হবে না। তখন মোল সংখ্যাটা, এটা তো আছে, মোল সংখ্যা তো কনস্ট্যান্ট না। ধরো এক পাত্রের মোল সংখ্যা হচ্ছে 10 মোল, আর এক পাত্রের মোল সংখ্যা হচ্ছে ধরো 15 মোল বা 20 মোল, এরকম মোল সংখ্যা আলাদা। তাহলে তখন কি n1 n2 দুই পাশ থেকে কাটাকাটি যাবে না। এবার আসো, এইখান থেকে আমরা অনেকগুলো সূত্র বানাবো, কিন্তু মূল সূত্র ভাই আমাদের এইটা। এবার দেখো এটাকে আমরা কিভাবে কাটাছেড়া করি, কিভাবে ব্যবচ্ছেদ করি। কেমিস্ট্রিতে, পুরো কেমিস্ট্রি বইতে একটাই সূত্র, বুঝছো, একটাই সূত্র, সেটা হচ্ছে মোল সংখ্যার সূত্র। n মোল সংখ্যা, মোল সংখ্যা হচ্ছে ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর। আর অনেক কিছু আছে, যেমন ভর ভাগ আণবিক ভর, অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা। এই একটা সূত্র দিয়ে কেমিস্ট্রি সব শেষ। তারপরে মোলারিটি গুণ হচ্ছে আয়তন, ঘনমাত্রা আর কি, ঘনমাত্রা গুণ আয়তন। তারপর আরেকটা লিখি, তারপরে এটা লাস্টে লিখি। এটা হচ্ছে এই যে VL মানে আয়তন 22.4 লিটার। এই যে VL উপরে যে আয়তনটা লিখছি, এটা কিন্তু STP তে আয়তন হইতে হবে, হ্যাঁ ঠিক আছে, STP তে আয়তন এবং লিটারে আয়তন হইতে হবে। নিচে যেহেতু 22.4 লিটার, এটা কিন্তু STP এর আয়তন, তাহলে উপরেও কিন্তু ওই STP এর আয়তনটাই বসাইতে হবে। একই টেম্পারেচার একই চাপে আয়তনটা নিয়ে বসাইতে হবে। এই সূত্রে কিন্তু খুব কাহিনী আছে, এটা কিন্তু খুবই মজার জিনিস। ঠিক আছে, আয়তন একটা পাইলাম, তাকে 22.4 দিয়ে ভাগ দিয়ে দিব, মোল সংখ্যা বেড়ে যাবে, তা কিন্তু না। ঠিক আছে, ভালো করে শোনো, আয়তন একটা পাইলাম, আমি বললাম আমার কাছে এত আয়তনের একটা গ্যাস আছে, বললাম, আমি তোমার জিজ্ঞেস করলাম এই বলো তো কত মোলের গ্যাস আছে, তুমি কি বললো ওই আয়তনটার সাথে সাথে 22.4 দিয়ে ভাগ দিলা, দিয়ে বললা ভাই এত মোলের গ্যাস আছে। হবে না, তোমার আগে আমার জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনি যে আয়তনটা বলছেন সেটা কি STP-র আয়তন, সেটা কি STP-তে আয়তন, যদি হয় তাহলে সেটা বসাবা, 22.4 দিয়ে ভাগ দিবা, মোল সংখ্যা পাবা, অন্যথায় কিন্তু না, অন্যথায় না। ঠিক আছে, এবার আরেকটা কি, মোলারিটি মানে ঘনমাত্রা, ঘনমাত্রাকে আমরা S দিয়ে লিখি আর কি, আর আয়তন হচ্ছে V। এটাই হচ্ছে, এই যে একটাই সূত্র হচ্ছে কেমিস্ট্রির সূত্র, বুঝছো, এই একটা সূত্র দিয়ে কেমিস্ট্রি শেষ। এই একটা সূত্র দিয়ে কি শেষ বলো, কেমিস্ট্রি শেষ। যত ম্যাথ, জারণ বিজারণের ম্যাথ বা ওই যে রাসায়নিক গণনার ম্যাথ, যত ম্যাথ সবই এক সূত্র দিয়ে শেষ। তো যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। আমাদের লাগবে এইটুকু ভাইয়া, আমাদের লাগবে এইটুকু, মোল সংখ্যা। এটা হচ্ছে ভর ভাগ আণবিক ভর। ভরটাকে ছোট হাতের M দিয়ে লিখছি, কোন বইতে ছোট হাতের G দিয়ে লেখে, কোন বইতে ছোট হাতের W দিয়ে লেখে, একই জিনিস, ঘাবড়ানোর কিছু না, আমি ছোট হাতের M দিয়ে লিখবো, ভর ভাগ আণবিক ভর। দেখো এই যে এটা তো আমার মূল সূত্র, তাহলে P1 V1 ডিভাইডেড বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই N2 T2। মোল সংখ্যাটাকে ভাঙচুর করি, P1 V1 মোল সংখ্যা M1 ডিভাইডেড বাই M1, বুঝছো। তো আমরা এখন বড় হয়ে গেছি না, তাহলে আমরা বড় হয়ে গেছি সেটা বুঝাবো কেমনে, খাতা কলমে বুঝাবো। ঠিক আছে, এই M1 কে একবারে উপরে নিয়ে যাব, তাহলে আমাদের বোঝা যাবে যে আমরা বড় হয়ে গেছি। তাহলে এখানে আমরা না লিখে একবার এখানে লিখে দেব। এবার আসো এই পাশে, P2 V2 ডিভাইডেড বাই নিচে T2, মোল সংখ্যা N2, N2 মানে M2 ডিভাইডেড বাই বড় M2, এই যে বড় M2 উপরে চলে গেল। ঠিক আছে, তাহলে এই দেখো এই আরেকটা সূত্র আমরা পাইলাম, এই যে আরেকটা সূত্র আমরা পাইলাম। এবার মনে করো দুইটা গ্যাস সিলিন্ডারে একই নামের গ্যাস আছে, দুইটি সিলিন্ডারে বা পাত্রে, সিলিন্ডারে একই গ্যাস আছে, একই গ্যাস মানে একই নামের গ্যাস আর কি। ঠিক আছে, এটা লিখি, একই নামের গ্যাস আছে। তো একই নামের গ্যাস মানে দুটাতেই ধরো অক্সিজেন গ্যাস আছে, অথবা দুটাতেই ধরো হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে কি সেম, এই সূত্রে সেমটা থাকবে কি, এটা যদি হয় তাহলে সেমটা থাকবে হচ্ছে আণবিক ভর M1 আর M2 সেম থাকবে, M1 আর M2 সেম। তাহলে এবার মনে মনে M1 আর M2 সেম হলে মনে মনে কেটে দাও, এটারে কেটে দাও, কেটে দিলে তখন সূত্রটা কি দাঁড়াবে, P1 V1 ডিভাইডেড বাই ছোট M1 T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই ছোট M2 T2। এই তখন সূত্র দাঁড়াবে এইটা, বুঝতে পারলা। এবার যদি এমন হয় ধরো দুইটি সিলিন্ডারে একই পরিমাণ গ্যাস আছে, একই পরিমাণ গ্যাস আছে। একই পরিমাণ গ্যাস মানে কি, একই পরিমাণ গ্যাস মানে হচ্ছে প্রথম সিলিন্ডারে ধরো গ্যাস কিন্তু ভিন্ন ভিন্ন, ধরলাম গ্যাস ভিন্ন ভিন্ন, এবার অক্সিজেন হাইড্রোজেন ভিন্ন ভিন্ন নামের গ্যাস, কিন্তু অক্সিজেনও আছে 10 গ্রাম, নাইট্রোজেনও আছে 10 গ্রাম। তাহলে যদি এরকম 10 গ্রাম হয়, 10 গ্রাম
পরিমাণ যদি সেম হয়, তাহলে m1 আর m2 এই দুইটা সেম থাকবে। তাহলে এই লাইনে এই যে মূল সূত্র এটা, m1 m2 সেম সেম থাকবে। তাহলে m1 m2 যদি সেম সেম থাকে তাহলে সূত্র হবে আণবিক ভর m1 প্রেসার p1 আয়তন v1 ডিভাইডেড বাই নিচে t1, তারপরে m2 p2 তারপরে v2 ডিভাইডেড বাই কি থাকলো t2। এই হচ্ছে আমাদের সূত্র। কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, এবার আসো ঘনত্বেরও অনেক সময় ব্যাপার স্যাপার থাকে। ঘনত্ব দিয়ে অনেক সময় কথাবার্তা বলা থাকে। তাহলে ঘনত্ব দিয়ে কথাবার্তা, মনে করো n1 আর n2 সমান, কিন্তু আয়তন দেওয়া নেই, বলা আছে ঘনত্ব। তাহলে n1 আর n2 সমান হলে তুমি তো প্রথমে এটা লিখবা p1 v1 ডিভাইডেড বাই t1, p2 v2 ডিভাইডেড বাই t2, প্রথমে তো তুমি এটা লিখবা। এবার আয়তন দেওয়া নেই, ঘনত্ব দেওয়া আছে, তো ঘনত্বের সূত্র কি? রো ইকুয়াল টু m ডিভাইডেড বাই v, তাহলে v ইকুয়াল টু m ডিভাইডেড বাই রো। তাহলে দেখো এখানে দেখো p1 এই যে v1, তাহলে v ইকুয়াল টু m বাই রো, তাই না? তাহলে m1 ডিভাইডেড বাই রো 1, এই যে সামনে থাকলো t1। তারপরে p2 v2 ইকুয়াল টু কি? v2 ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই রো 2, m2 ডিভাইডেড বাই রো 2, আর নিচে কি থাকলো? নিচে থাকলো t2। এবার দেখো গ্যাস তো একই গ্যাস, ওই যে মোল সংখ্যা সেম বলছি, তার মানে আগেও যতটুকু গ্যাস ছিল, যত পরিমাণ গ্যাস ছিল, মানে মোল সংখ্যা যদি সেম সেম হয় তাহলে m1 আর m2 এটাও ধরো সেম। ঠিক আছে, তাহলে যতটুকু গ্যাস ছিল, যত মোলের গ্যাস ছিল, সেই ততটুকু মোলের ততটুকু গ্যাসই আছে। তাহলে ততটুকু ভরের ততটুকু মোলের যদি গ্যাস থাকে তাহলে m1 আর m2 এটা কিন্তু একই জিনিস, কাটাকাটি। তাহলে অতএব p1 রো 1 t1 সমান সমান p2 রো 2 t2। দেখবা এই সূত্রেরও ম্যাথ আছে, কিন্তু ভাই আমরা এগুলো মুখস্থ করবোই না। ঠিক আছে, এগুলো আমি এমনি জাস্ট ভাঙচুর করে দেখাচ্ছি, বাট এগুলো আমরা মুখস্থ করব না। ঠিক আছে, এগুলো আমরা মুখস্থ করব না। ধরো মোল সংখ্যা যখন সমান সমান হইল না, n1 সমান সমান যখন n2 হইল না, তখন আমরা সূত্র কি লিখছিলাম? p1 v1 n1 t1 সমান সমান p2 v2 n2 t2, এটাই তো। তাহলে এই n কে যখন আমরা ভাঙি তখন কিভাবে ভাঙছিলাম? p1 এই যে নিচে m1, উপরে চলে গেল আণবিক ভর m। তারপরে দেখো এইখানে এই যে n2, তাহলে নিচে m2, উপরে চলে গেল আণবিক ভর m2, p2 নিচে t2, এখানে নিচে t1। দেখো এবার বোর্ডে দেখো v মানে m ডিভাইডেড বাই রো, তাহলে m1 ডিভাইডেড বাই রো 1, m2 ডিভাইডেড বাই রো 2, m2 কাটা, m1 কাটা, দেখছো? তাহলে অতএব আণবিক ভর m1 প্রেসার p1, তারপরে নিচে রো 1 t1, তারপরে আণবিক ভর m2 প্রেসার p2, তারপরে নিচে রো 2 t2। বুঝতে পারছো? দেখো কত সূত্র আসে। যদি আণবিক ভর সেম থাকে, যদি দুইটা একই ধরনের একই নামের গ্যাস হয়, তাহলে আণবিক ভর দুই পাশ থেকে বাদ দিয়ে p1 ডিভাইডেড বাই রো 1 t1 সমান সমান p2 ডিভাইডেড বাই রো 2 t2, অর্থাৎ এই সূত্রটাই ফেরত চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে এখন কথা হচ্ছে এই সূত্র লাগবে না তোমার, ভুলে যাও, এখনই ভুলে যাও, এই সূত্র মনেই রাখা লাগবে না। তাহলে আমরা সূত্র মনে রাখবো মূল সূত্রটা। তাহলে এসব সূত্র মনে রাখার দরকারই নেই, এসব সূত্র এক্ষুনি ভুলে যাও। ঠিক আছে, এক্ষুনি ভুলে যাও, এগুলা মনে রাখার দরকারই নেই। তুমি মনে রাখবা বস এই যে এই সূত্রটা, এই যে p1 v1 n1 t1 সমান সমান p2 v2 n2 t2। তুমি কিন্তু খবরদার এটা বলবা না p1 v1 t1 p2 v2 t2। অনেকে দেখবা বলবে p1 v1 t1 p2 v2 t2, মুখস্থ। তুমি এটা বলবা না, তুমি বলবা p1 v1 n1 t1 সমান সমান p2 v2 n2 t2, এটা বলবা। বুঝছো? আসো এবার মোটামুটি ম্যাথ করার জন্য আমরা রেডি, প্রস্তুত। তাহলে আমরা দেখি আজকে কয়েকটা প্রবলেম সলভ করি, আর 4 নম্বর যে ক্লাসটা আমি সরি 3 নম্বর যে ক্লাসটা নিব, সেই 3 নম্বর ক্লাসটা থাকবে পুরোই প্রবলেম সলভ। এখানে অনেক কোশ্চেন লেখা থাকবে, ধরো 20টা 30টার মতো কোশ্চেন লেখা থাকবে, পর সেগুলো সলভ করবো। কিন্তু আজকে যে প্রবলেমগুলো সলভ করবো এগুলো খুবই বেসিক প্রবলেম। ঠিক আছে, আজকে এই যে এখন যে প্রবলেমগুলো সলভ করবো, তুমি শিওর থাকো তোমার বোর্ড কোশ্চেনে বা কলেজের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে এই কোশ্চেনগুলো আসবে। তাহলে আসো শুরু করি। তো প্রথমে একটা সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করি, জাস্ট ম্যাথ করতে যাচ্ছি,
তো একটা সিম্পল কোশ্চেন দিয়ে শুরু করি। 1 নম্বর বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন বায়ুর আয়তন, বায়ু মানে হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেনের সমষ্টি। বায়ু বলতে নাইট্রোজেনই বেশি, নাইট্রোজেনই থাকে প্রায় ধরো যে কত পার্সেন্ট, 70-80% মনে হয়, আমি সঠিক জানি না, তবে এরকম আর কি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বায়ুর আয়তন, ধরো নির্দিষ্ট কোন একটা আয়তন আমাকে বলে দিচ্ছে যে বায়ুর আয়তন হচ্ছে 2 × 10⁻³ মিটার কিউব। চাপ স্থির রেখে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে আয়তন হয় 2.55 × 10⁻³ মিটার কিউব। তাহলে প্রশ্ন করছে বায়ুর আয়তন প্রসারণ সহগ কত? আয়তন বাড়ছে না, তাহলে আয়তন প্রসারণ সহগ বের করতে বলছে। তাহলে বলো তো আয়তন প্রসারণ সহগ কি? লিখে দিয়েছিলাম গত ক্লাসে, গামা আয়তন প্রসারণ সহগ, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। চাপ স্থির, এই যে চার্লসের সূত্র, স্থির চাপ। তাহলে চাপ স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, দ্যাট ইজ গামা পি, এটা আমাদের বের করতে বলছে। তো দেখি আসলে বের করতে পারি কিনা আমরা। তাহলে কার সূত্র? চাপ স্থির, এই যে চাপটা স্থির, তাহলে চার্লসের সূত্র। তাহলে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, বোঝাই যাচ্ছে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, চার্লসের সূত্র। তো কোন সূত্রে যাব? V1 / T1 = V2 / T2, এই সূত্রে যাব? এই সূত্রে গিয়ে আমার লাভ কি? এই সূত্রে গিয়ে লাভ হবে না, কারণ এই সূত্রে গিয়ে দেখো এখান থেকে আমি আয়তন প্রসারণ সহ গামা পি কেমনে পাবো না। গামা পি কোথায় আছে? তাহলে গামা পি যে সূত্রে আছে সেই সূত্রে যাও। তাহলে দেখো তো, আমরা তোমাকে লিখে দিছিলাম না, এই যে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V θ হবে V0 1 + গামা পি × θ, কি লিখে দিছিলাম না? এই গামা পি এটাই আমাদের বের করতে হবে, আর সব মান তো দেওয়াই আছে, তাহলে মানগুলো বসাই দিলেই হবে। তাহলে এই থেটাটা আসলে 50 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, সেটা হচ্ছে V0। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বায়ুর আয়তন, গ্যাসের আয়তন 2 × 10⁻³ মিটার কিউব। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে আয়তন হয় এত, আয়তন বৃদ্ধি পায় এত না, বৃদ্ধি পায় তাহলে ডেল ভি হইতো, আয়তন হইছেই এটা, তাহলে আয়তন এটা V θ, তাহলে এটা হচ্ছে 2.55 × 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বলতেছে? আমাদের বলছে আয়তন প্রসারণ সহগ গামা পি কত, যে গামা পি এর মানটা বের করতাম। তাহলে আসা মান বসাই দিব। তাহলে V θ হচ্ছে 2.55 × 10⁻³ V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 × 10⁻³ এবার 1 + গামা পি θ, গামা পি এর মানটা বের করতে চাই। থেটা কত? থেটা হচ্ছে 50। 50 কোন এককে নিছো বলো? 50 কোন এককে নিছো? ডিগ্রি সেলসিয়াস এককে, ডিগ্রি সেলসিয়াস এককে। তাহলে গামা পি কোন এককে হবে? পার ডিগ্রি সেলসিয়াস। গামা পি কোন এককে হবে? পার ডিগ্রি সেলসিয়াস এককে হবে। কথা কি বুঝছো? দেখো তো, তোমাদের যে প্রথম অধ্যায়ের একটা নীতি আছে, যে ধরো a + b, a আর b দুটো রাশি যোগ আকারে আছে, তাহলে a রাশিটার মাত্রা একক যা হবে b রাশিটার মাত্রা একক তাই হবে। বুঝছো? ঠিক আছে, ধরো তো দেখি তোমরা কেমন বলতে পারো। ধরো যে সরণ প্লাস হচ্ছে a, ঠিক আছে, এটা হচ্ছে সরণ, বলে দিচ্ছি সরণ। বলো a এর মাত্রা কত হবে? এটা আমি s বলে দিচ্ছি সরণ, তাহলে a এর মাত্রা কত? সরণ লেন্থ, এটা লেন্থ। সরণের সাথে সরণ যোগ করা যায়, সরণের সাথে সরণ, দূরত্বের সাথে দূরত্ব যোগ করা যায়, দূরত্বের সাথে সময় যোগ করা যায়। তুমি কোনোদিন এটা লিখতে পারবে না 5 সেকেন্ড যোগ 2 মিটার। এই যে এটা লিখলে তোমাকে তাড়াতাড়ি পাবনায় পাঠিয়ে দেওয়া লাগবে, এটা লেখা যাবে না। কি কথা বুঝছো? এটা লেখা যাবে না, কারণ 5 সেকেন্ডের সাথে 2 মিটার যোগ হয় না, 5 সেকেন্ডের সাথে 2 মিটার যোগ হয় না, একই জাতীয় রাশি ছাড়া যোগ হয় না। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 1 এর কোনো মাত্রা নেই, 1
1 মানে হচ্ছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। তাহলে এইখানে যা আছে তাদের মাত্রা একক বিহীন হইতে হবে। মাত্রা একক, 1 মানে মাত্রা নেই, 1 মানে মাত্রাহীন, এক একটা ধ্রুব সংখ্যা। তাহলে এইখানেও একটা ধ্রুব সংখ্যা হইতে হবে। তাহলে ধ্রুব সংখ্যা হইতে গেলে থেটা যে এককে হইতে হবে, গামা পি তার ইনভার্স এককে হইতে হবে। এবং থেটা তুমি ডিগ্রি সেলসিয়াসে, তাহলে গামা পিটা ডিগ্রি সেলসিয়াস হইতে হবে, পার ডিগ্রি সেলসিয়াস, সরি পার ডিগ্রি সেলসিয়াস হইতে হবে। তাহলে ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি হয়ে যাবে, বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিন্তু আবার এই যে মাতব্বরি করে তুমি এটা একক কনভার্ট করে দিও না আবার। 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273, এটা তুমি যে ফরম্যাটটা লিখছো এটা ডিগ্রি সেলসিয়াস স্কেলের ফরম্যাট। এই যে সূত্রটা ভি থেটা, এখানে যদি আমি জিজ্ঞেস করি ভি নট কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, ভি নটের পরিচয়, ভি নটের পরিচয় চেঞ্জ হবে না। এই ভি থেটার কি, থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। তাহলে এখানে থেটা, এই যে ভি নট, এগুলো সব ভি থেটা ভি নট এগুলো সব ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। থেটাটা হবে ডিগ্রি সেলসিয়াসে, গামা পি হবে পার ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝছো? তাহলে এইখান থেকে এবার সবই জানো। তাহলে একমাত্র জানো না হচ্ছে গামা পি এর মান, আশা করি তুমি বের করতে পারবা, এত পার ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? এই যে ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। কি ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম, ছোট্ট একটা ম্যাথ করে আমরা আসলাম। এবার আসো দেখি 2 নম্বর ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। চলো, বলা হচ্ছে একটি গ্যাস সিলিন্ডারে 1 × 10⁻² মিটার কিউব আয়তনের অক্সিজেন গ্যাস আছে, তাপমাত্রা 300 কেলভিনে স্থির রেখে, তাপমাত্রা 300 কেলভিনে স্থির রেখে কিছু গ্যাস বের করে নিলে, গ্যাসের চাপ 2.5 × 10⁵ প্যাসকেল থেকে কমে 1.3 × 10⁵ প্যাসকেল হয়। এই যে ছোট্ট উদ্দীপক, এখান থেকে ধরো দুটো কোশ্চেন দিলাম তোমাকে। এক, ব্যবহৃত O2 গ্যাসের ভর কত? আর 2 নম্বর, ব্যবহৃত O2 গ্যাসের অণুর সংখ্যা কত? খুবই সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, তো কি বলছে দেখি। একটি গ্যাস সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে, কি গ্যাস? আদর্শ গ্যাস, এবং সেটা অক্সিজেন। তো সেই গ্যাস সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 1 × 10⁻² মিটার কিউব, এটা আয়তন। আমি কি করছি, ওই অক্সিজেন গ্যাস সিলিন্ডার থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বের করে দিছি। তো ভেতর থেকে কিছু গ্যাস বের হয়ে গেছে, ফলে গ্যাসের ভেতরের চাপটা কমে গেছে। আগে ছিল 2.5 × 10⁵, এখন গ্যাস বের করে নেওয়ার পরে চাপটা কমে 1.3 × 10⁵ প্যাসকেল হয়েছে। এই যে ঘটনাটা ঘটছে কিন্তু স্থির তাপমাত্রায়। তাপমাত্রা কততে স্থির? 300 কেলভিনে স্থির রেখে ঘটনাটা ঘটানো হয়েছে। তাহলে তুমি যে অক্সিজেন গ্যাসটা সিলিন্ডার থেকে বাইরে বের করে নিলা ব্যবহার করার জন্য, সেই অক্সিজেন গ্যাসের পরিমাণটা কত, ভর কত, এটা বের করতে হবে। এবং যতটুকু অক্সিজেন গ্যাস তুমি বের করে নিলা সেখানে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, যতটুকু তুমি বের করে নিলা সেখানে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো, আসো একটু চিত্র এঁকে বুঝি। এটা অনেক সময় এভাবে উদ্দীপক হিসাবে দিতে পারে। কোন একটা ধরো যে শ্বাস প্রশ্বাসের জন্য কোন একজন রোগীকে একটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়েছে, সেখান থেকে সে শ্বাস প্রশ্বাসের কাজে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করলো। পরে সিলিন্ডারের মধ্যে গ্যাসের চাপ এত থেকে কমে এত হলো, তাপমাত্রাটা, রুমের তাপমাত্রাটা, ধরো রোগী যে কক্ষে ছিল সেই কক্ষে রুমের তাপমাত্রা এততে কনস্ট্যান্ট ছিল। আয়তন বলে দিবে, যে আয়তন, গ্যাসের আয়তন ছিল প্রথমে আদিতে 1 × 10⁻² মিটার কিউব। বলবে রোগী কি পরিমাণ অক্সিজেন গ্যাস তার শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করলো, একই জিনিস, বুঝছো? তাহলে দেখো আমি একটু গ্যাস সিলিন্ডারটা আঁকি।
যে এইটা হচ্ছে ধরো অক্সিজেন গ্যাস সিলিন্ডার, এটা ধরো অক্সিজেন গ্যাস সিলিন্ডার। এই অক্সিজেন গ্যাস সিলিন্ডারের আয়তন ভি, ভি হচ্ছে 1 × 10⁻² মিটার কিউব। অক্সিজেন গ্যাস সিলিন্ডারের আয়তন, এর ভেতরে এই যে অক্সিজেন গ্যাসটা আছে, তাহলে পাত্রের আয়তন বা গ্যাসের আয়তন এটা। টেম্পারেচার 300 কেলভিনে স্থির, টেম্পারেচার টি কনস্ট্যান্ট 300 কেলভিনে স্থির আছে। প্রেসারটা ছিল হচ্ছে প্রথমে 2.5 × 10⁵ প্যাসকেল, এটা ছিল প্রেসার। এবার পরবর্তীতে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হয়েছে, এখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বের করে নেওয়া হয়েছে। বের করে নেওয়া হলে প্রেসারটা কমে গেছে, প্রেসারটা কমে P2 হচ্ছে, এটা তাহলে P1 বলি, এটা তাহলে P2 হবে 1.3 × 10⁵ প্যাসকেল, এটা হচ্ছে প্রেসার, এটা P2 হচ্ছে। দেখো খুবই সহজ। স্থির টেম্পারেচার, তাপমাত্রা ফিক্সড, টি ফিক্সড, চাপ কমে P1 থেকে P2, আয়তন তাহলে এটা V1 1 × 10⁻² মিটার কিউব আয়তন, তাহলে এটা যদি V1 হয় আগে লিখবা না, তাহলে এটা V2 কত বের করা যাবে না? স্থির তাপমাত্রা বুঝছো, স্থির তাপমাত্রা, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে চাপ আর আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, চাপ আর আয়তন পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হলে P1 V1 = P2 V2, বুঝছো? তাহলে P1 এর মানটা বসাবা, V1 এর মানটা বসাবা, P2 এর মানটা দেওয়া আছে, জানো না শুধু V2, সুন্দর করে এখান থেকে V2 বের করে নিবা। কি ক্লিয়ার? বুঝতে পারছো? বলো, সুন্দর করে P2 টা বের করে নিবা, বলো। বের করে নিলে হবে না? বের করে নিলে হবে না, এটা করা যাবে না, এটা করলে চরম আহাম্মকি হবে। এবং কেন করা যাবে না সেই জিনিসটা তোমাকে আমি গত ক্লাসেও বলছিলাম। তুমি গ্যাস বের করে নিচ্ছ, কিছু গ্যাসের পরিমাণ একই আছে, নির্দিষ্ট ভরের গ্যাস আছে, মোল সংখ্যা একই আছে, যখন গ্যাস বের করে নিবা মোল সংখ্যা তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে তখন বয়েলের সূত্র খাটে না। বেলুন ফুলানোর সময়, বেলুনে হাওয়া ভরার সময় কেন বয়েলের সূত্র খাটে না? সেম কারণ এটা। আমি সিলিন্ডার থেকে অক্সিজেন গ্যাস বের করে নিলাম, খাটে না, তাহলে এটা হবে না, কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা আমি করতে পারবো না, বুঝলা? এটা করা যাবে না। তাহলে এবার আসো, তাহলে কি করা যায়? তাহলে আয়তনে এটা V1 ওইটা V2, এটা হবে না? উত্তর হচ্ছে না, আয়তন V2 হবে না, আয়তন ফিক্সড। এই ম্যাথটাতে তোমার এইটাই বুঝতে হবে যে আয়তন V2 V1 না, আয়তনটা ফিক্সড। এটা বুঝলেই তুমি ম্যাথ বুঝে গেছো। কেমনে আয়তন ফিক্সড? আচ্ছা ভাই তুমি দেখো তো, তুমি যখন এখান থেকে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করে নিবা, বের করে নিবা, তখন কি গ্যাস সিলিন্ডারটা চুপসে ছোট হয়ে যায়? যে অক্সিজেন গ্যাস সমস্ত গ্যাস বের হয়ে গেছে, তাহলে চুপসে ছোট হয়ে গেল, তাহলে আয়তন কমে যায়? এরকম হয় না। রান্নার গ্যাস সিলিন্ডার আছে সবার বাসায়, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে যখন মনে করো রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস নাই, তো এই গ্যাস নাই তুমি বুঝো কেমনে? রান্নার গ্যাস সিলিন্ডার থেকে রান্না করতে করতে ধরো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই, বুঝো কেমনে? গ্যাস সিলিন্ডারটা চুপসে এতটুকু হয়ে গেছে, চুপসে এতটুকু হয়ে যায়? হয় না। তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন কিন্তু যা আছে তাই থাকে, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে যতটুকু গ্যাস থাকুক, যতটুকুই গ্যাস থাকুক, আয়তনটা ফিক্সড। এই অক্সিজেন গ্যাস সিলিন্ডার থেকে আমি অনেক বেশি অক্সিজেন গ্যাস ব্যবহার করে নিছি, ভিতরে এই সামান্য একটু অক্সিজেন গ্যাস আছে, ওই সামান্য একটু অক্সিজেন গ্যাসের আয়তনও হবে পুরো এই সিলিন্ডারটার আয়তনেরই সমান, অর্থাৎ পূর্বের আদি আয়তনেরই সমান। তাহলে আদি আয়তন চেঞ্জ হবে না, ভি একই থাকবে, তাহলে ভি ফিক্স থাকবে, ভি কনস্ট্যান্টই থাকবে, ভি একই থাকবে, বুঝছো? এইটাই বুঝতে হবে। তাহলে ভি যদি একই থাকে, ভিটা যদি একই থাকে, তাহলে পরবর্তীতে গ্যাস সিলিন্ডারটা দেখতে এই একই রকমই হবে, একই রকম, ভি তো কনস্ট্যান্ট, ভি তো একই। তাহলে চেঞ্জ কি হইলো? চেঞ্জ হইলো হচ্ছে আগে গ্যাস ছিল অনেক বেশি, এই যে আগে গ্যাস ছিল অনেক বেশি, আগে গ্যাস ছিল অনেক বেশি, এখন গ্যাসটা কমে গেছে। তার মানে আগে মোল সংখ্যা ছিল N1, এখন মোল সংখ্যা N2 হয়ে গেছে। তাহলে বলো কতটুকু ব্যবহার করছি আমরা? ঠিক আছে, বলো কতটুকু ব্যবহার করছি? কতটুকু? N1 থেকে এখন N2 আছে, ব্যবহার করছি কতটুকু? N1 - N2 মোল সংখ্যা, যে কতটুকু অক্সিজেন গ্যাস আমরা ব্যবহার করছি, কত মোল অক্সিজেন গ্যাস আমরা ব্যবহার করছি, মোল সংখ্যা ডেল এন, এটা সমান সমান N1 - N2। অনেক বলতে ভাই অক্সিজেন গ্যাসের ভর চাইছে, আপনি মোল সংখ্যা কেন বের করতেছেন? মোল সংখ্যা পাইলেই নাম জানি, অক্সিজেন গ্যাস জানি, আণবিক ভর জানি, ভর আমি বের করে নিতে পারবো। তাহলে কতটুকু অক্সিজেন গ্যাস ব্যবহার করছি তার মোল সংখ্যাটা আমার জানা লাগবে। একটা কথা বলি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, দাঁড়াও আমি একটা ছোট্ট কোনো একটা বোতল টোতল আনি।
না, একটা পানির বোতল লাগবে। পাইছি। এই দেখো, দেখো এখানে এই যে বোতলটা দেখো, এই বোতলটাতে পানি নাই, এই যে পানি নাই, ঠিক আছে, পানি নাই, এই বোতলটা এইভাবে আছে। তাহলে এই বোতলের মধ্যে বলো গ্যাস আছে নাকি নাই, দেখি বলো, বোতলটা আগে বলো, বোতলটা ফাঁকা না ভরা? বোতলটা ভরা। কিভাবে, কি দিয়ে ভরা? পানি নেই, বা ধরো কোল্ড ড্রিঙ্কস নেই, কিন্তু কি আছে, কি আছে এর মধ্যে, কি আছে? তাহলে সায়েন্সের ভাষায় এটা কিন্তু ফাঁকা বলা যাবে না, ভেতরে গ্যাস আছে, বাতাস আছে। তো বাতাস মানে তো আদর্শ গ্যাস, বাতাস মানে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন গ্যাস, তাই না? তাহলে এইটা এইটা কিন্তু ফাঁকা না, এটা কিন্তু ভরা, বাতাস ভরা। আমি এখান থেকে দেখো সমস্ত বাতাস নাই করে ফেলবো, এই যে সমস্ত বাতাস নাই, এই যে বাতাস বের করে ফেলতেছি, দেখো বাতাস বের করে ফেলতেছি, বাতাস নাই। বলো এখন বাতাস আছে? বলো আছে, এর মধ্যে বাতাস আছে? আমি তো এই যে ঝাঁকা দিয়ে সব বাতাস বের করে ফেলছি, ঠিক আছে, বলো বাতাস আছে? বাতাস আছে। কতটুকু বাতাস আছে? আগে যতটুকু বাতাস ছিল ততটুকুই বাতাস আছে। আয়তন কতটুকু? আগে যতটুকুই আয়তন ছিল ততটুকুই আয়তনের আছে। কি কথাটা বুঝছো? ধরো এটার মধ্যে আমি খুব বেশি প্রেসার দিয়ে ধরো আমি 10 মোল গ্যাস রাখছি। এখন আমি কি করলাম, এটা বোতলের মুখটা খুলে দিলাম, গ্যাস এখান থেকে বের হয়ে চলে যাবে। কিন্তু বের হয়ে সমস্ত গ্যাস বের হয়ে যাবে না, সমস্ত গ্যাস বের হয়ে যাবে না, গ্যাস বের হয়ে যাবে কিন্তু এর মধ্যে তারপরেও কিছুটা গ্যাস থাকবে। তাহলে যে গ্যাসটুকু থাকবে তার আয়তন হবে এই বোতলের আয়তনেরই সমান। তুমি একটা বোতল থেকে, একটা সিলিন্ডার থেকে কখনো সমস্ত পরিমাণ গ্যাস বের করতে পারবা না, ঠিক আছে? বেলুনের কিন্তু ম্যাথ আছে, যে মনে করো যে কেমিস্ট্রিতে বেশিরভাগ এই ম্যাথগুলো কেমিস্ট্রিতে আছে, যে যখন আমরা কি করি, যে এই সিলিন্ডারে গ্যাস আছে, তা দিয়ে কতগুলো বেলুন ফোলানো যাবে, তখন আমরা কি করি, এই যে মানে লাস্টে যে আয়তনটা পাই সেখান থেকে কিন্তু বোতলের আয়তনটা বিয়োগ করে দিই, বোতলের আয়তনটা বিয়োগ করি। কেন বিয়োগ করি? কারণ বোতলের আয়তনের সমপরিমাণ গ্যাস কিন্তু বোতলে থাকবেই, ওইটা আমি বের করতে পারবো না। বের করতে পারবো কখন? এভাবে, এভাবে চুপসে দিলে, এভাবে যখন চুপসে দিব তখন কিন্তু এই যে, তখন কিন্তু এর মধ্যে যে বাতাসটা ছিল সেটা তখন বের হয়ে যাবে। কিন্তু যখন এই অবস্থায় রাখবো তখন যতটুকু বাতাসের মধ্যে ছিল ততটুকু বাতাস কিন্তু থাকবেই, আমি কোনোভাবে এখান থেকে বাতাস বের করতে পারবো না। অর্থাৎ বোতলটা ফাঁকা, বোতলটা ভেতরে ফাঁপা আছে, এর মধ্যে বলতেছে যে বাতাস নেই, সম্ভব? বলো এর মধ্যে বাতাস আছে কিনা? অবশ্যই আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এইটা বুঝলেই এই ম্যাথ বুঝে যাবা, এটা ফিল করতে পারলে এই ম্যাথ ফিল করতে পারবে। অনেকে কি করে, এই ম্যাথটা কিন্তু বিভিন্ন জায়গায় আসা, বুয়েটে আসা, চুয়েটে আসা, রুয়েটে আসা, বিভিন্ন জায়গায় এই ম্যাথটা আসছে, বোর্ড পরীক্ষাতে আসা। তাহলে বিভিন্ন জায়গায় সলভটাও কিন্তু ভুল করে দেওয়া আছে, দেখো তোমরা কোশ্চেন ব্যাংক খুলে দেখো, ঠিক আছে, যে সলভটাও ভুল করে দেওয়া আছে। পিয়ন ভিয়ন সমান সমান আহম্মকের মতো পিটু ভিটু লিখছে, হবে না, এটা বয়লের সূত্র খাটবে না। কি ক্লিয়ার? তাহলে আয়তনটা সেম থাকবে, যতটুকুই গ্যাস থাকুক আয়তনটা সেম আছে, এইটাই তোমার মাথায় রাখতে হবে, যে ভিটা ফিক্সড, টেম্পারেচার তো ফিক্সড বলেই দিছে যে টেম্পারেচার এটা ফিক্সড। তাহলে এখন তাহলে আমি এখানে কি সূত্র লিখতে পারি? এখানে লিখতে পারি এই যে পিওন ভিয়ন পি2 ভি2 প্রযোজ্য হয়নি, মন খারাপ করার কিছু নাই, তুমি বস সূত্রটা খাটাইতে পারবা। পিওন ভিয়ন, তাহলে ভিয়ন তো আর হবে না, পিওন ভি এন অন আর টি অন হবে না টি, এইখানে পি2 ভি2 তো আর হবে না, ভি এন টু আর টি, এটা। তাহলে এখান থেকে তুমি বলো তো ভাইয়া এন অন সমান সমান কত? পি অন ভি ডিভাইডেড বাই আর টি, পি অন ভি ডিভাইডেড বাই আর টি মাইনাস, এখান থেকে বলো, এখান থেকে বলো যে এন টু কত? পি টু ভি ডিভাইডেড বাই আর টি, পি টু ভি ডিভাইডেড বাই আর টি। তাহলে ভি এবং আর টি নিলাম কমন, পি ওয়ান মাইনাস পি টু, মানগুলো বসাই দিলে কাজ শেষ। তাহলে মান বসাই দিলে ভি হচ্ছে 1 ইন্টু 10⁻²। কেউ একজন উত্তর পেলো তো? আমি তোমাদেরটা দেখে বসাই দিব। 8.316, আমি এটাই লিখি, কোন কোন বইতে 8.314 লিখছে, কোনো সমস্যা নেই, লিখতে পারো। টেম্পারেচার হচ্ছে 300, P1 এর মান 2.5 আর P2 এর মান 1.5, তাহলে 2.5 মাইনাস 1.3 একবারে 10⁵ লিখলাম। তাহলে এখান থেকে মোল সংখ্যা পাবো, বলো মোল সংখ্যা, বলো মোল সংখ্যা বলো, দেখি ওই ব্যাপারে ওদের উত্তর নিয়ে আসি, ওরা তাড়াতাড়ি উত্তর দেয়। মোল সংখ্যা কত? 0.4811, আচ্ছা 0.4811, এই যে মোল সংখ্যা। এই ম্যাথ কিন্তু আর ভুল করা যাবে না, বুঝছো? 0.4811, এটা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা যদি বের করতে পারা যায় তাহলে বাকি সব তো ডাল ভাত,
ব্যবহৃত অক্সিজেন গ্যাসের ভর, ওকে আমরা তো জানি যে মোল সংখ্যা সমান সমান ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর। তাহলে এটা ডেল এন হলে উপরে ডেল এম, এম দিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা, কমে যাওয়া মোল সংখ্যা, কমে যাওয়া ভর। তাহলে এবার অতএব কমে যাওয়া ভর ডেল এম, মোল সংখ্যা 0.4811 ইন্টু আণবিক ভর 32 গ্রাম, গ্রামে রাখবো। তোমার যদি মনে হয় কেজিতে নিবার নাও, সমস্যা নেই। তাহলে 0.4811 ইন্টু 32, 15.395 কেজি, এত সরি কেজি না, সরি সরি সরি, এত গ্রাম। তাহলে এত গ্রাম অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়েছে। তাহলে ধরো কোনো একজন রোগী তার শ্বাস প্রশ্বাসের কাজে এত গ্রাম অক্সিজেন গ্যাস, এত মোল অক্সিজেন গ্যাস ব্যবহার করছে, ঠিক আছে। এবার বলছে ব্যবহৃত অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত। অণুর সংখ্যা, এক মোলে অণু থাকে ঐকিক নিয়মে করতে পারো, এক মোলে অণু থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা সমপরিমাণ 6.02 ইন্টু 10⁻23। অতএব এত মোলে অণু থাকে কত। তো কথা হচ্ছে কি, তুমি এখন ইন্টারে পড়ো, ঐকিক নিয়ম খাতার মধ্যে দেখলে কিন্তু টিচাররা মাইনাস মার্কিং দিবে। তাহলে কোনো ঐকিক নিয়ম টিয়ম চলবে না, সব সূত্র দিয়ে করবা। মোল সংখ্যা এটা সমান সমান অণুর সংখ্যা, এই যে ডেল এন ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা এন। তাহলে অতএব ডেল এন বা এন অণুর সংখ্যা, সেটা হচ্ছে মোল সংখ্যা 0.4811 ইন্টু 6.02 ইন্টু 10⁻23t। তাহলে এখান থেকে অণুর সংখ্যা, ভাই রে আমার একটা ছোট্ট ক্যালকুলেটর, এখান থেকে অণুর সংখ্যা চলে আসবে। বক্স নাও করে নিও। ওয়েব অ্যাপের পোলাপান কি বেশি ব্রিলিয়ান্ট? আরে না, ফেসবুকে কমেন্ট আসতে দেরি হয়, ওয়েব অ্যাপের কমেন্ট গুলো তাড়াতাড়ি আসে, এই কারণে আমি ওখান থেকে কমেন্ট থেকে উত্তরটা নিয়ে আসছি। তোমরা এখানে ফেসবুকে যারা আছো কমেন্ট করলে কমেন্ট আসতে দেরি হয়, বুঝছো? মিলিগ্রামে নিতে পারবো ভাইয়া। এই মিলিগ্রামে কেন নিবা? মিলিগ্রাম কি আছে একক? গ্রামে রাখো, গ্রামে রাখো, নয়তো কেজিতে নাও, মিলিগ্রামে কেন নিবা? এখন কেউ যদি এসে বলে ভাই আমি মাইক্রো গ্রামে নিব, ঠিক আছে, ন্যানোগ্রামে নিব, হবে? এগুলা বললে হবে? ওকে ডান। এবার চলো সামনে আগে। 3 নম্বর ম্যাথ, 2 গেল 3। এই যে হ্রদের গভীরতা টাইপের ম্যাথ গুলো। ধরো বলা হচ্ছে যে একটি বায়ু বুদবুদ, একটি বায়ু বুদবুদ কোন হ্রদের তলদেশ থেকে, হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসলে, পৃষ্ঠে আসলে আয়তন 8 গুণ হয়, 8 গুণ হয়। এই তথ্য থেকে বের করো হ্রদের গভীরতা কত। এই তথ্য থেকে হ্রদের গভীরতা বের করো। এবার কিছু তথ্য তোমার দেওয়া থাকবে, যেমন হ্রদের পানির ঘনত্ব। তা আমি এটা লিখছি না, পানির ঘনত্ব তুমি জানো নরমালি 1000 কেজি/মিটার কিউব, লিখছি না এটা, ঠিক আছে। অনেক বলছে ভাই পানির ঘনত্ব অন্য কিছু দেওয়া থাকলে, ওই তো সেই জন্যই তো বললাম দেওয়া তো থাকবেই, তাহলে এটা আমি জানি বলে লিখছি না। আর একটা জিনিস হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, এটাও তোমার দেওয়া থাকবে। বায়ুমণ্ডলের চাপ এটা হচ্ছে 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল, এটা দেওয়া আছে। এটা কিন্তু বিভিন্ন মান দেওয়া থাকতে পারে, ঠিক আছে। 1.01 ইন্টু 10⁵ না দিয়ে 1 ইন্টু 10⁵ দিতে পারে। আবার মনে করো এভাবে বলতে পারে 76 সেন্টিমিটার বা 75 সেন্টিমিটার পারদ চাপ, এভাবেও বলে দিতে পারে। তো আমাদের হ্রদের গভীরতাটা বের করতে হবে। তো চলো দেখি হিসাব নিকাশ করে ফেলি। এই যে এটা হচ্ছে হ্রদ, এটা হচ্ছে হ্রদ। তো হ্রদে তো পানি আছে এবং শান্ত পানি, কোনো স্রোত টোত নাই। এই কারণে নর্মালি হ্রদ বা লেক বলে, নদী টদি বলে না, কারণ নদীর পানিতে স্রোত টোত থাকে। একটা বায়ু বুদবুদ নিচ থেকে উপরে ওঠার সময় সোজা উঠতে পারে না, এই কারণে নদীর পানি বলে না, পুকুর টুকুর বা এরকম হ্রদের কথা বলে। তাহলে ধরো একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশে এখানে আছে, এই বায়ু বুদবুদটা আস্তে 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 উপরে পৃষ্ঠদেশে এসে পৌঁছালো। তাহলে পৃষ্ঠদেশে এসে পৌঁছালে কি হলো, আয়তনটা বাড়লো, এবং এটাই বলা আছে যে আয়তন 8 গুণ হবে। তাহলে এই অবস্থায় একেবারে হ্রদের তলদেশে আয়তনটা V1 কে আমি ধরলাম ভাইয়া V, আর পৃষ্ঠে যখন আসলো তখন আমি V2 টাকে ধরলাম হচ্ছে 8V, 8 গুণ হয়েছে 8V। হ্রদের গভীরতা দ্যাট ইজ H, এটা হচ্ছে হ্রদের গভীরতা, এটা হচ্ছে H। এবার আসো বলো, যখন তলদেশে ছিল,
তখন প্রেসারটাকে আমি বললাম P1। যখন পৃষ্ঠে V2 তাহলে এখানে প্রেসারটা হচ্ছে P2। ঠিক আছে, এবার একটু বুঝবা কেন বাবলটার আয়তনটা বাড়লো। একটা বায়ু বুদবুদ নিচ থেকে সোজা উপরে উঠে আসছে। বায়ু বুদবুদ মানে কি? বাতাসের গোলক আর কি, সহজ কথা। অনেকে ভাবতে ভাই বায়ু বুদবুদ একেবারে গোলক করে আঁকছেন। হ্যাঁ, আমরা গোলক হিসাবেই আঁকবো। ঠিক আছে, বায়ু বুদবুদ নর্মালি গোলকই হয়, আর আমরা গোলক ধরেই চিন্তা করবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, বায়ু বুদবুদ আবার এরকম ভাইবো না যে বায়ু বুদবুদ বেলুনের মতো, এরকম ভাইবো না। বায়ু বুদবুদকে আমরা গোলকই চিন্তা করবো। ঠিক আছে, খুব জটিল চিন্তা করবো না। ঠিক আছে, তাহলে বায়ু বুদবুদ এখান থেকে এখানে চলে আসলো, আয়তনটা বাড়লো। কেন আয়তন বাড়বে? কি ঘটনা ঘটলো যে আয়তনটা বাড়লো? আয়তনটা বাড়ছে তার কারণ চাপ কমে গেছে। দেখো এর ভেতরে যে পরিমাণ বাতাস ছিল, ভেতরে কিন্তু বাতাস একই আছে। ঠিক আছে, নাকি এখান থেকে এখানে আসার সময় বাতাস সাইড থেকে বাতাস ঢুকে গেছে? তা কিন্তু হয় না। তাহলে এর ভেতরে গ্যাসের পরিমাণ, বাতাসের পরিমাণ, এখানে বাতাসের পরিমাণ একই আছে। তাহলে আয়তনটা বাড়লো কেন? আয়তনটা বাড়লো চাপ কমছে তাই। কিভাবে চাপটা কমছে? দেখো এর উপরে, হ্রদের উপরে যখন পৃষ্ঠে একেবারে হ্রদের উপর পৃষ্ঠায় বাবলটা এসে পৌঁছাইছে, এর উপরে দেখো জাস্ট বায়ুমণ্ডল আছে, আর কিচ্ছু নেই। তাহলে এই বাবলের উপরে চাপ যেটা, প্রেসার যেটা, সেটা পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলের চাপ। পি অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটা অনলি বায়ুমণ্ডলের চাপ। বাট তুমি দেখো এই বাবলটা যদি নিচের দিকে যায়, বা যখন নিচে ছিল আর কি, তখন এর আয়তনটা কম থাকার কারণ প্রেসার বেশি ছিল। কেমনে বেশি ছিল? কারণ এই বাবলটার উপর দেখো, উপরে দেখো প্রথমে আছে পানি, তাহলে তরলের একটা চাপ আছে, আর তরলের চাপটা আমরা জানি এইচ রো জি, এটা আমরা জানি। তাহলে তরলের চাপ এইচ রো জি, এইচ গভীরতার পানি এই বাবলের উপরে আছে, বাবলটার উপরে আছে, বায়ু বুদবুদটার উপরে আছে। তাহলে এইচ গভীরতার তরলের চাপ এইচ রো জি প্লাস এরপর আবার কিন্তু বায়ুমণ্ডলও আছে। তাহলে একে আসলে দুইটা চাপ সহ্য করতে হচ্ছে, তরলের চাপ প্লাস আবার বায়ুমণ্ডলের চাপ। কিন্তু এর উপরে দেখো তরল নেই, এর উপরে কোনো পানি নেই, কোনো পানি নেই, পানির হাইট নেই, এইচ এর মান 0, এই কারণে এর উপরে তরলের চাপটা 0। বাট নিচেরটার উপরে তরলের চাপ আছে, নিচের বাবলে তরলের চাপটা আছে যখন নিচে ছিল বাবলটা। তাহলে তরলের চাপ এইচ রো জি প্লাস আবার বায়ুমণ্ডলের চাপ যখন এখানে ছিল, তখন এই যে পি অ্যাটমসফিয়ারিক প্রেসার বা P2। ঠিক আছে, এখানে কি টেম্পারেচারের কোনো কথা বলছে? বলতে পারতো টেম্পারেচারের কথা, বাট বলেনি তো। তাহলে টেম্পারেচারের কথা বলেনি মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট ধরে নিব আমরা। টেম্পারেচার যেহেতু কোনো কথা বলে নাই, মুখ ফুটে না বলে দিলে আমরা ধরে নিব এই ক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। হ্রদের তলদেশে এবং পৃষ্ঠদেশে টেম্পারেচার কনস্ট্যান্ট। অনেকে বলতে ভাই এটা কি হয়, হ্রদের তলদেশে এবং পৃষ্ঠদেশে টেম্পারেচারে একটু ডিফারেন্স হয় না? হ্যাঁ হইতে পারে, ঠিক আছে হইতে পারে। টেম্পারেচারের ডিফারেন্স বলে দিলে কি হবে সেটাও আমরা করব, কিন্তু আপাতত টেম্পারেচার ধরে নিলাম কনস্ট্যান্ট। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? P1 V1, বয়লের সূত্র, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আর নির্দিষ্ট ভর, দেখো ভর চেঞ্জ হয় নাই, তাহলে P1 V1 P2 V2 লিখতে পারি। এবার আসো মানগুলা বসাই দিই। P1 that is H rho G plus P atmospheric pressure, V1 that is V, P2 P atmospheric pressure only, আর V2 হচ্ছে 8V। V দুই পাশ থেকে কাটাকাটি করে দাও, ওই পাশে 8P atmospheric pressure, P atmospheric pressure ওই পাশে গেলে 7টা, H rho G 8 - 1 7P atmospheric pressure। তাহলে অতএব হ্রদের গভীরতা H, তাহলে 7P atmospheric pressure divided by rho into G। তাহলে 7P atmospheric pressure given, P atmospheric pressure এই যে বায়ুমণ্ডল, P atmospheric pressure 1.01 into 10 to the power 5 divided by rho ঘনত্ব, তাহলে ডেনসিটিটা given that is 1000 কেজি পার মিটার কিউব গুণ G এর মান 9.8। তাহলে এখান থেকে গভীরতাটা বের করব। করছো নাকি কেউ? করছো নাকি কেউ? তাহলে 7 into 1.01 exponential function 5 divided by 1000 into 9.8, তাহলে এটা হচ্ছে 72.14 মিটার। শেষ, হ্রদের গভীরতা বের করে ফেলছি, হ্রদের গভীরতা বের করে ফেলছি। ডান ডান হয়েছে, সবার হয়েছে? সবাই পারছো না? সহজ না বলো? এই হচ্ছে কাহিনী, সবচেয়ে সিম্পল সহজ ম্যাথটা তোমাকে আমি করে দিলাম, হ্রদের গভীরতা নির্ণয় করে দিলাম। এবার শোনো, এই ম্যাথ দারুণ দারুণ ভাবে ঘুরানো পেঁচানো যায়। ঠিক আছে, দারুণ দারুণ ভাবে ঘুরানো পেঁচানো যায়। যেমন আমি এক এক করে তোমাকে দেখাই। দেখো এই ম্যাথে যদি এই কাজটা করা হয়, এই ম্যাথে যদি এই কাজটা করা হয়, কি ধরো আয়তন ডাইরেক্ট কত গুণ এটা বলে দিল না, তো কি বলে দিল? ব্যাস অথবা ব্যাসার্ধ, ব্যাস অথবা ব্যাসার্ধ ধরো দ্বিগুণ বললো, 2 গুণ,
দুই গুণ হয়, হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসলে ব্যাসার্ধ এবং ব্যাস দ্বিগুণ হয়। তাহলে ব্যাসার্ধ এবং ব্যাস যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ আর ব্যাস যদি দ্বিগুণ হয়, দেখো ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া মানে কিন্তু ব্যাসও দ্বিগুণ হওয়া। কিভাবে? ধরো ব্যাসার্ধ হচ্ছে 4 একক, তাহলে ব্যাস কত একক? 8 একক। এবার ব্যাসার্ধ মনে করো 4 থেকে 8 হইল, তাহলে ব্যাস এখন কত হবে? 8 থেকে 16 হবে, বুঝনি? তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে, দেখো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসও দ্বিগুণ হচ্ছে। এই যে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসও দেখো দ্বিগুণ হচ্ছে। তাহলে ব্যাসার্ধ ব্যাস একটা যে যত গুণ হবে আর একটা তত গুণ হবে, এমনি বোঝা যায়। ডি সমান সমান 2r, তাহলে ডি সমানুপাতিক আর, দেখো এর ঘাত নেই। তাহলে ডি যত গুণ আর তত গুণ, আর যত গুণ ডি তত গুণ। তাহলে ব্যাসার্ধ অথবা ব্যাস যদি দ্বিগুণ হয় তার মানে আর 2 গুণ, ওকে হোক, আর যদি 2 গুণ হয় তাহলে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন। বাবল তো গোলকই নাকি, বায়ু বুদবুদ তো গোলকই। তাহলে 4/3 পাই আর কিউব, ভি এর সাথে আর এর সম্পর্ক এই যে ঘন এর সমানুপাতিক। তাহলে আর যত গুণ দ্বিগুণ, আর যত গুণ দ্বিগুণ, তাহলে 2 এর কিউব 8 গুণ, ভি হবে 8 গুণ। অতএব ভি এটা 2 কিউব, দ্যাট মিন্স 8 গুণ হবে। তাহলে তুমি জাস্ট ব্যাসার্ধ আয়তন কত গুণ বলে দিল, সমস্যা নেই, তুমি দেখো আয়তন কত গুণ হয়েছে সেইটা নিয়ে তারপরে ম্যাথ রিপিট। ঠিক আছে, এটুকুর পরে আগের ম্যাথটা রিপিট। মানে চেঞ্জ কোথায় করছে? বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠে আসলে আয়তন এত গুণ হয় বলেন, বলছে ব্যাসার্ধ এত গুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হয়, ব্যাস দ্বিগুণ হয়, একই ম্যাথ। ব্যাসার্ধ ব্যাস দ্বিগুণ হলে আয়তন হবে 2 এর ঘন অর্থাৎ 8 গুণ। শেষ, ক্লিয়ার? এবার আর কিভাবে ঘোরাইতে পারে? বলতে পারে হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসলে, একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসলে বায়ু বুদবুদের পৃষ্ঠের ক্ষেত্রফল, বায়ু বুদবুদের পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো কত গুণ বলবো? পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো বললাম 4 গুণ হয়, ধরো বললাম 4 গুণ হয়, ঠিক আছে, এটা বলে দিল। পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন বলে নাই, ব্যাসও বলে নাই, ব্যাসার্ধও বলে নাই, পৃষ্ঠের ক্ষেত্রফল। একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র এ, একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ হচ্ছে 4 পাই আর স্কয়ার, তাই তো? পৃষ্ঠের ক্ষেত্রফল। তো বাবলটা যদি নিচ থেকে উপরের দিকে ওঠে, বাবলটা বড় হচ্ছে, তাহলে পৃষ্ঠের এরিয়াটাও বাড়তেছে। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল বলে দিল, সেই পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। পৃষ্ঠের ক্ষেত্রফল বলছে 4 গুণ, বলো পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হলে আর কত গুণ বলো? পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হলে আর কত গুণ বলো? এ সমানুপাতিক আর স্কয়ার। তাহলে এ যদি 4 গুণ হয়, এ 4 গুণ, তাহলে অতএব আর কত গুণ? আর রুট 4। তাহলে আর কত গুণ? এই দেখো আর মানে এরকম লেখা যায় না, রুট এ সমানুপাতিক আর। তাহলে এ কত গুণ? 4 গুণ। তাহলে 4 এর রুট করো, 4 এর রুট করলে 2। তাহলে অতএব আর হবে 2 গুণ। এই যে তুমি আগে দেখবা আর কয় গুণ, ডান। আর কত গুণ বের করলাম। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হলে আর হবে দ্বিগুণ, এবার আর দ্বিগুণ হলে আয়তন হবে 8 গুণ, তাহলে ভি হবে 2 কিউব সমান সমান 8 গুণ। শেষ। তারপরে এই ম্যাথটা আবার রিপিট। বুঝছো? কত সহজ না? দেখো অনেকগুলো ম্যাথ করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। এবার আসো নেক্সট, কি বলতে পারে? হ্রদের তলদেশ ও পৃষ্ঠদেশে তাপমাত্রা ভিন্ন ভিন্ন। পৃষ্ঠদেশে তাপমাত্রা আলাদা, মানে তাপমাত্রার কথা বলবে আর কি, আলাদা বলে দিবে। হ্রদের তলদেশে এত, পৃষ্ঠদেশে এত বলে দিল। দিক না, দিক। সূত্র কি হবে? সূত্র তখন হবে P1 V1 ডিভাইডেড বাই T1 P2 V2 ডিভাইডেড বাই T2। আসলে এখানে N1 আছে, N1 N2 আছে, দেখতে পাচ্ছ না তুমি? N1 N2 আছে, দেখতে পাচ্ছ না কেন? কারণ এই বাবলের মধ্যে এক্সট্রা কোনো গ্যাস ঢোকে নাই, কিছু পরিমাণ গ্যাস আমি বেরও করে নি নাই, বায়ু ওই বাবলের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আছে। তাহলে N1 এবং N2 পরস্পর সমান। N1 এবং N2 যদি পরস্পর সমান হয়, দুই পাশ থেকে কাটাকাটি। তাহলে আগের জিনিসটাই P1 V1 P2 V2 একই রকম ভাবে থাকবে, শুধু এবার হ্রদের তলদেশে টেম্পারেচার এত, হ্রদের পৃষ্ঠদেশের টেম্পারেচার এত, টেম্পারেচার বলে দিবে, নিচে তুমি টেম্পারেচারটা অ্যাড করে নিবা, শেষ। তারপরে এই ম্যাথ রিপিট। বুঝতে কি পারছো? বুঝতে পারছো কিনা বলো? এবার আসো, ম্যাথ মোটামুটি হইল,
এই 3টা ম্যাথে আমরা আজকে করবো ভাবছিলাম, করলাম। ম্যাথের আসল ক্লাস নেক্সট দিন থেকে শুরু হবে। এবার আমি তোমার একটা থিওরিটিক্যাল জিনিস পড়াবো। সেটা হচ্ছে, আমি বলছিলাম আদর্শ গ্যাস হচ্ছে বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র মানে, বাস্তব গ্যাস মানে না। তো বাস্তব গ্যাসের কি এমন ঘটনা, কেন বাস্তব গ্যাস মানে না, কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে কেন বিচ্যুত হয়, কি কারণে, বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলা কি কি, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলা কি কি, একেবারে বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে। তো এই মানে বইয়ের প্রথম পৃষ্ঠা মানে এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা আর কি। তো এখান থেকে এমসিকিউ আসে, এইখান থেকে 2 মার্কের কোশ্চেন আসে, যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কোন শর্তে বাস্তব মানে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে, কেন বাস্তব গ্যাসের মানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলা কেন মেনে চলে না। তো এইরকম কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলার উত্তর পোলাপান মুখস্থ করতে গিয়ে মনে করো যে খুবই কষ্টে থাকে। তো এই কারণে আমরা ওই ওই ব্যাপারটা একটু দেখি পড়তে পারি কিনা, এবং আমরা দেখি আমাদের মুখস্থ আসলেই করা লাগে কিনা। তাহলে লিখো, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের তুলনা বা বৈশিষ্ট্য। ঠিক আছে, হেডিংটা লিখো, আদর্শ ও বাস্তব গ্যাস। আদর্শ ও বাস্তব গ্যাস, এদের এই বৈশিষ্ট্যটা আমরা একটু দেখব, বা পার্থক্যটা আমরা একটু দেখব। তাহলে বোর্ডকে মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেলি। হ্যাঁ, বোর্ডকে মাঝখান দিয়ে 2 ভাগ করে ফেললো। এই 1 ভাগ আদর্শ গ্যাসের জন্য আর 1 ভাগ বাস্তব গ্যাসের জন্য। আসো আমরা এখানে আদর্শ গ্যাসের চিত্র আঁকবো। তাহলে একটা গ্যাস সিলিন্ডার আঁকি আগে। ধরো এই পাত্রটা বদ্ধ করে রাখা হয়েছে। এই পাত্রে আছে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, নিখুঁত গ্যাস। আর এই পাশে এই পাত্রে আছে বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস, বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস। ওকে, দেখো শোনো, জাস্ট চিত্র 2টা মাথায় রাখবা, সমস্ত বৈশিষ্ট্য সবই মাথায় থাকবে। চিত্র 2টা দেখো আমি আঁকতেছি এখানে। এই পাত্রে আদর্শ গ্যাস আছে, আদর্শ গ্যাসের অণুগুলা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র। এই যে আদর্শ গ্যাসের অণুগুলা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলার আকার বেশ বড় বড়। এই যে এগুলা হচ্ছে বাস্তব গ্যাসের অণু। এগুলো হচ্ছে বাস্তব গ্যাসের, ঠিক আছে। তাহলে এই পাত্রে আছে আদর্শ গ্যাস, ওই পাত্রে আছে বাস্তব গ্যাস, এই 2টা চিত্র তুমি মাথায় রাখবা, তাহলেই হবে। তাহলে দেখো চিত্র থেকে প্রথম বৈশিষ্ট্য বা শর্ত বা সংজ্ঞা আমরা লিখেই ফেলতে পারি। 1 নম্বর হচ্ছে, দেখো এই চিত্রের দিকে তাকাও, গ্যাসের অণুগুলার আকার খুবই ক্ষুদ্র, বা আদর্শ গ্যাসের অণুগুলার আকার, অণুগুলোর আকার খুবই ক্ষুদ্র, আচ্ছা, অণুগুলোর আকার যদি ক্ষুদ্র হয়, বুঝে বুঝে বলবো, হ্যাঁ, অণুগুলোর আকার যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয়, তাহলে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য। পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের যে আয়তনটা সেটা অতি নগণ্য, কারণ অণুর আকার তো অনেক ক্ষুদ্র 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 অণু এই পাত্রের মধ্যে রাখা আছে। তাহলে অণুর যেহেতু আকার ক্ষুদ্র, তাহলে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য। তাহলে এটাই আমরা লিখবো নেক্সট পয়েন্ট, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য, গ্যাসের আয়তন নগণ্য।
অতি নগণ্য। এইটা হচ্ছে এই যে আদর্শ গ্যাসের মূল দুইটা বৈশিষ্ট্য। এবার আসো এই দুইটার পরিপ্রেক্ষিতে যদি আমরা এখানে একটু তাকাই, তাহলে দেখো তো কি বলতে পারি এই দুইটার পরিপ্রেক্ষিতে চিন্তা করে, বলো এই দুইটার পরিপ্রেক্ষিতে চিন্তা করে এখানে কি বলতে পারি? জাস্ট বিপরীত না? দেখো তো, মানে পার্থক্যের মতো করে আমরা লিখতেছি, জাস্ট বিপরীত। দেখেই বলো, চিত্র দেখে বলো। অণুগুলার আকার কি এর তুলনায় ক্ষুদ্র মনে হচ্ছে তোমার কাছে? বাস্তব আদর্শ গ্যাসের তুলনায় কি বাস্তব গ্যাসের অণুগুলা ক্ষুদ্র মনে হচ্ছে? না। তাহলে অণুগুলার আকার কিন্তু ক্ষুদ্র নয়, অণুগুলার আকার কিন্তু বৃহৎ। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুর আকার নির্দিষ্ট নির্দিষ্ট আকার আছে। আদর্শ বাস্তব গ্যাসের যে অণুগুলা, সেই অণুগুলার নির্দিষ্ট ফিক্সড আকার আছে। এক এক গ্যাসের মনে করো যে অণুর আকার এক এক রকম। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর আকার একটু বড়, হাইড্রোজেন গ্যাসের অণুর আকার একটু ছোট, অক্সিজেন গ্যাসের অণুর আকার ধরো আর একটু বড়। এরকম ভিন্ন ভিন্ন গ্যাসের অণুর আকার ভিন্ন ভিন্ন, অর্থাৎ ফিক্সড অণুর আকার আছে। কথা বুঝছো? তাহলে অণুর আকার গুলা অণু অতি নগণ্য আকারের নয়, অতি নগণ্য আকারের নয়। ভিন্ন ভিন্ন বাস্তব গ্যাসের অণুর আকার ভিন্ন ভিন্ন। দেখো আমি সব কথা লিখছি না, ছোট ছোট করে পয়েন্ট গুলা লিখতেছি, মূল পয়েন্ট গুলা। তাহলে 2 নম্বরটা বলো, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন ছিল অতি নগণ্য। তাহলে বলো যেহেতু অণুর আকার ক্ষুদ্র না, অণুর আকার ক্ষুদ্র না, তাহলে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য না। পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য নয়। গ্যাসের আয়তন নগণ্য নয়। ঠিক আছে? এই যে এই দুইটা জিনিস যদি মাথায় থাকে, এর পরের গুলা এমনিতেই লিখতে পারবো। দেখো তো, আসো 3 নম্বর, যেহেতু অণুর আকার ক্ষুদ্র, যেহেতু পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য, অণুর আকার ক্ষুদ্র হওয়ার কারণে গ্যাসের আয়তন অতি নগণ্য হওয়ার কারণে দেখো তো একটা অণু থেকে আরেকটা অণু দূরে 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 অবস্থান করতেছে না? তাহলে অণুগুলা যদি দূরে দূরে অবস্থান করে, তাহলে অণুগুলার আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি। অণুগুলোর আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি। আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি, অণুগুলোর আন্তঃআণবিক ফাঁকা স্থানটা বেশি। তাহলে এখানে বলো অণুগুলোর আন্তঃআণবিক ফাঁকা স্থান তো এখানে বেশি। এখানে বলো, দেখে বলো, অণুগুলোর আকার তো বড় বড়, ক্ষুদ্র না, এবং পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য না, বেশ যথেষ্ট আয়তন আছে গ্যাসের, একটা মনে করো যে উল্লেখযোগ্য মান আছে আয়তনের, অতি নগণ্য আয়তন না। তাহলে অণুগুলা পরস্পর থেকে খুব দূরে অবস্থান করতেছে না, কাছাকাছি অবস্থান করতেছে। কাছাকাছি অবস্থান করলে আন্তঃআণবিক ফাঁকা স্থান কম। তাহলে এখানে তাই লিখবো যে আন্তঃআণবিক ফাঁকা স্থান কম, আন্তঃআণবিক ফাঁকা স্থান এক্ষেত্রে কম। এবার আসো 4 নম্বর, এখানে লিখি 4 নম্বর, আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি, দুইটা অণুর মধ্যকার দূরত্ব অনেক বেশি, ফলে এদের মধ্যে ইন্টারকানেকশন কম। এদের মধ্যে যে আকর্ষণ ফোর্স, এই আকর্ষণ ফোর্সটা, আন্তঃআণবিক আকর্ষণ বলটা, এটা খুবই কম বা নেই বললেই চলে। দূরে থাকার কারণে, কাছে থাকলে থাকতো, দুইটা অণু কাছাকাছি তাহলে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল থাকতো, কিন্তু দূরে দূরে তো, এই কারণে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, সংক্ষেপে লিখি আকর্ষণ বিকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল কম। আকর্ষণ বিকর্ষণ বল কম বা নেই বললেই চলে, নেই বললেই হয়, নেই বললেই চলে। তো আমরা নেই বলবো, কিন্তু এর ক্ষেত্রে কি নেই বললেই চলে? না, আন্তঃআণবিক ফাঁকা স্থান কম, তার মানে আকর্ষণ বিকর্ষণ বল এক্সিস্ট করে। আকর্ষণ বিকর্ষণ বল এক্সিস্ট করে। এবার দেখো, এবারে পয়েন্টটা তুমি আমারে বুঝাই দিবা। এবারে পয়েন্টটা আমি লিখতেছি, তুমি আমার পয়েন্টটা বুঝাই দিবা। 5 নম্বর পয়েন্ট, অণুগুলোর কোনো বিভব শক্তি নাই। অণুগুলোর কোনো বিভব শক্তি নাই। কোনো বিভব শক্তি নাই। যেহেতু অণুগুলোর কোনো বিভব শক্তি নাই, তাহলে সমস্ত শক্তি গতিশক্তি। সুতরাং সমস্ত শক্তি গতিশক্তি।
এই লাইনটা তুমি আমার একটু বুঝাই কেন লিখলাম আমি। অণুগুলোর কোনো বিভব শক্তি নাই, তাহলে সমস্ত শক্তি গতিশক্তি কেন লিখলাম? অণুগুলোর কেন বিভব শক্তি নেই? বিভব শক্তি কখন হয়? প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজটাই হচ্ছে বিভব শক্তি। প্রাকৃতিক যে কোনো বলের বিরুদ্ধে, ধরো মহাকর্ষ বলের বিরুদ্ধে এজেন্ট দ্বারা কৃত কাজ মহাকর্ষ বিভব শক্তি, তড়িৎ বলের বিরুদ্ধে এজেন্ট দ্বারা কৃত কাজ তড়িৎ বিভব শক্তি, অভিকর্ষ বলের বিরুদ্ধে এজেন্ট দ্বারা কৃত কাজ অভিকর্ষ বিভব শক্তি, স্প্রিং বলের বিরুদ্ধে এজেন্ট দ্বারা কৃত কাজ স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে স্থিতিস্থাপক বলের এজেন্ট দ্বারা কৃত কাজ এটা হচ্ছে তারে সঞ্চিত বিভব শক্তি। তাহলে যে কোনো ক্ষেত্রে এজেন্ট দ্বারা প্রাকৃতিক বলের বিরুদ্ধে কৃত কাজটা বিভব শক্তি। আন্তঃনবিক অণুগুলার মধ্যে কোনো আন্তঃনবিক আকর্ষণ বলই নাই, অণুগুলার মধ্যে কোনো আন্তঃনবিক আকর্ষণ বলই নাই। যদি দুটা অণু পরস্পরকে আকর্ষণ করতো, এই আকর্ষণ বলের বিরুদ্ধে অণু দুইটাকে একটা দূরত্বে অবস্থান করাইতে এজেন্টের কাজ হইতো। যেমন একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, এই স্প্রিংটাকে টেনে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে স্প্রিং বলের বিরুদ্ধে টেনে প্রসারণ ঘটাইতে আমার দ্বারা কাজ হবে, সেটা স্প্রিং মধ্যে বিভব শক্তি হিসাবে জমা থাকবে। দুইটা অণু যদি পরস্পরকে আকর্ষণ করতো, আদর্শ গ্যাসের অণু পরস্পরকে আকর্ষণ করতো অথবা বিকর্ষণ করতো, তাহলে আকর্ষণ বিকর্ষণ বলের বিরুদ্ধে আমি যে কাজটা করতাম সেটা বিভব শক্তি হলো। কিন্তু এখানে তো আকর্ষণ বিকর্ষণ বলই না, যেহেতু আকর্ষণ বিকর্ষণ বল নাই, তাহলে আমি আর কার বিরুদ্ধে, এক্সটার্নাল এজেন্ট আর কার বিরুদ্ধেই বা কাজ করবে? এই কারণে কোনো বিভব শক্তিও নাই। কি কথা বুঝছো? যেমন অভিকর্ষীয় বল যদি না থাকতো অভিকর্ষ বিভব শক্তি থাকতো না, যদি মহাকর্ষ বল না থাকতো মহাকর্ষ বিভব শক্তি থাকতো না, তড়িৎ বল না থাকলে তড়িৎ বিভব শক্তি থাকতো না, স্প্রিং বল না থাকলে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি থাকতো না। তাহলে এই বলগুলো আছে বিধায় এই বলের বিরুদ্ধে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজটাই বিভব শক্তি। আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বল নেই, তুমি বিভব শক্তি কেমনে পাবা? কাজ করবা কিভাবে? এক্সটার্নাল এজেন্ট দ্বারা কাজই তো হবে না, তো কাজ হবে না বলে কোনো বিভব শক্তি নেই। তাহলে সমস্ত শক্তি কি? গতিশক্তি। অনেক ভাই গতিশক্তি কেমনে থাকবে? গতিশক্তি তো ভর আর বেগের উপর নির্ভর করে। এই গ্যাসের অণুগুলার ভর আছে তো, যতই কম হোক ভর তো আছে। আর এই অণুগুলা কি স্থির মনে হয়? অণুগুলা তো ছোটাছুটি করতেছে, তার মানে তাদের বেগ আছে। তো র্যান্ডম ভাবে ছোটাছুটি করার জন্য বেগ আছে, ভর আছে, আর বেগ আর ভর থাকলে গতিশক্তি তো আছে। যেহেতু বিভব শক্তি নেই, তার সমস্ত শক্তি গতিশক্তি। তাহলে টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? কোনো পটেনশিয়াল এনার্জি নেই। তাহলে এবার আসো এইখানে বলো, তাহলে এখানে ঘটনাটা এর জাস্ট উল্টাটা। তাহলে কি বলবো এখানে? যেহেতু আন্তঃনবিক আকর্ষণ বল আছে, তার মানে বিভব শক্তি আছে। তাহলে বিভব শক্তি এক্সিস্ট করে, এখানে বিভব শক্তি আছে, অণুগুলার মধ্যে বিভব শক্তি আছে, বিভব শক্তি এক্সিস্ট করে। কিন্তু বলো সমস্ত শক্তি গতিশক্তি? বলো বিভব শক্তি আছে, তাহলে সমস্ত শক্তি গতিশক্তি নয়। এখানে বিভব শক্তি নাই বিধায় সমস্ত শক্তি গতিশক্তি, এখানে বিভব শক্তি আছে তাহলে সমস্ত শক্তি গতিশক্তি নয়, সমস্ত শক্তি গতিশক্তি নয়। বুঝলা? এবার আসো নেক্সট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, এটাকে অন্য কালি দিয়ে লিখি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, বলতো অণুগুলার কি চোখ আছে কিনা? বলো, এই যে অণুগুলা আছে, আদর্শ গ্যাসের অণুগুলা, কয়টা করে চোখ আছে বলো দেখি? বলো কোনো চোখ আছে? নাই। এরা ছোটাছুটি করতেছে, তাহলে চোখ নাই, ছোটাছুটি করতেছে, তাহলে একটা অণু গিয়ে আরেকটা অণুর সাথে একটা ধাক্কা লাগবে না? তাহলে অণুগুলা কিন্তু পরস্পরের সাথে নিজেরা পরস্পরের মধ্যে কন্টিনিউয়াসলি ধাক্কার সম্মুখীন হচ্ছে, ইভেন পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষের সম্মুখীন হচ্ছে। তাহলে অণুগুলার মধ্যে ধাক্কা লাগতেছে, অণুগুলা নিজেরা পরস্পরের সাথে ধাক্কা লাগাচ্ছে, আবার অণুগুলা পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কা লাগাচ্ছে, সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ। মনে পড়ে সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? সংঘর্ষ দুই ধরনের হয়, স্থিতিস্থাপক আর স্থিতিস্থাপক। যদি কোনো সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যোগফলটা সমান সমান থাকে, তাহলে সেই সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু সংঘর্ষের আগে বস্তু দুইটার গতিশক্তির যোগফল সংঘর্ষের পরে বস্তু দুইটার গতিশক্তির যোগফলের সমান নাই, কম বেশি হয়েছে, তাহলে সেই সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক মানে সংঘর্ষের আগের গতিশক্তি সমষ্টি সংঘর্ষের পরের গতিশক্তি সমষ্টির সমান সমান থাকবে। কি কথা কি বুঝছো? তাহলে এই ক্ষেত্রে যে অণুগুলা পরস্পরের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এই সংঘর্ষটা স্থিতিস্থাপক। আদর্শ সংঘর্ষ স্থিতিস্থাপক, সংঘর্ষ স্থিতিস্থাপক। আর এখানে সংঘর্ষটা অস্থিতিস্থাপক, সংঘর্ষ অস্থিতিস্থাপক। এখানে একটা জিনিস একটু গেস করা যায় বা মনে করে একটা হাইপোথিসিস দেওয়া যায়, কেন সংঘর্ষ স্থিতিস্থাপক, কেন সংঘর্ষ অস্থিতিস্থাপক। দেখো এখানে যেহেতু অণুর সমস্ত শক্তি গতিশক্তি, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি সমষ্টি
পরের গতিশক্তি সমষ্টি সমান সমান হলে স্থিতিস্থাপক সংঘর্ষ। সমস্ত শক্তি গতিশক্তি। দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষে আসলে কি হয়, সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি সমান সমান হয় না, কিছু কম বেশি হয়। আচ্ছা কিছু কম বেশি হয় কি শক্তি উধাও হয়ে যায়, উড়ে চলে যায়? না। তো কি হয় সেটা, সেটা অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়। ধরো সংঘর্ষের আগে গতিশক্তি ছিল 100 জুল, সংঘর্ষের পরে হচ্ছে 90 জুল, তার মানে 10 জুল কম। তাহলে এই 10 জুল কি হয়েছে, 10 জুল অন্য কোনো শক্তিতে কনভার্ট হয়ে গেছে। বুঝছো? তো এখানে বলা হয়েছে অণুগুলার সমস্ত শক্তি গতিশক্তি, অন্য কোনো শক্তি নেই, অন্য কোনো ধরনের কোনো শক্তি নেই। তাহলে সংঘর্ষের আগেও গতিশক্তি, সংঘর্ষের পরেও গতিশক্তি, অন্য কোনো তো শক্তি নেই। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি যা ছিল, শক্তির সংরক্ষণশীলতা নীতি, সংঘর্ষের পরেও তাই থাকতে হবে, কম বেশি তো হইতে পারবে না। তাহলে কম বেশি যদি না হয় তাহলে এই সংঘর্ষ কেমন সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি সমান সমান। অস্থিতিস্থাপক সংঘর্ষ হইলেই তো শক্তি কিছু কম বেশি হবে, তাহলে কম বেশি হয়ে অন্য কোনো শক্তিতে কনভার্ট হবে, এখানে তো সুযোগটাই নেই। সমস্ত শক্তি গতিশক্তি, বিভব শক্তি তো নেই বা অন্য কোনো শক্তি তো নেই, তাহলে কনভার্ট হওয়ার সুযোগ নেই। বাট এখানে তো আছে, এখানে কি সমস্ত শক্তি গতিশক্তি নেই? তাহলে এখানে শক্তি অন্য কোনো শক্তিতে কনভার্ট হওয়ার সুযোগ আছে, ধরো বিভব শক্তি হওয়ার সুযোগ আছে। তাহলে এই কারণে এই সংঘর্ষটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝছো? এবার আসো, এবার আসো 8 নম্বর। এবার 8 নম্বরটা হচ্ছে এটাকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যায়। পরম শূন্য তাপমাত্রা তোমরা শিখে গেছো, জানো তোমরা যে আদর্শ গ্যাসকে থিওরিটিক্যালি আমরা পরম শূন্য তাপমাত্রায় নিতে পারবো, পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যায়, নেওয়া যায়। এই যে আমরা তো আলোচনা করি আদর্শ গ্যাসের আলোচনা, এটা আমরা পরম শূন্য তাপমাত্রায় নিতে পারবো থিওরিটিক্যালি, কিন্তু বাস্তবে না কোনো গ্যাসকে আদর্শ মানে কোনো গ্যাসকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যায় না। তো বাস্তবে যে গ্যাস নিয়ে তুমি ডিল করো সেটা তো বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস। তো রিয়েল গ্যাসকে তুমি পরম শূন্য তাপমাত্রা নিতে পারবে না, কারণ পরম শূন্য তাপমাত্রা -273°C তাপমাত্রা, ওই তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে তুমি বাস্তব গ্যাসকে পরম শূন্য তাপমাত্রায় নিতে পারবা না। তাহলে বাস্তব গ্যাসকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যায় না, তাহলে এটাকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যায় না, নেওয়া যায় না। ঠিক আছে, লাস্ট আরেকটা সূত্র, আরেকটা সূত্র বলতেছি, শর্ত, সেটা হচ্ছে এই যে 9 নম্বর। আদর্শ গ্যাসের সূত্র মানে, আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি, এটা মানে, এবং আদর্শ গ্যাসের জন্য তো এটা আমরা প্রমাণ করে আসলাম আজকে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি মানে কি? মানে না, পিভি ইকুয়াল টু এনআরটি মানে না। পিভি ইকুয়াল টু এনআরটি এই আদর্শ গ্যাসের সূত্র এটা মানে না। ভালো কথা, আদর্শ গ্যাসের সূত্র মানে না, তাহলে এখানে কোন সূত্রটা প্রযোজ্য হয়? আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি মানে না, বুঝলাম। কোন সূত্র প্রযোজ্য হয়? ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ এইটা প্রযোজ্য হয় এখানে। ঠিক আছে, তোমরা দেখবা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা তোমাদের বইতে লেখা আছে, যার সমীকরণটা একটু জেনে রাখবা, এর কোনো ব্যবহার নেই, ঠিক আছে, এর কোনো প্রয়োগ নেই। তাহলে আমরা জাস্ট সমীকরণটা জেনে রাখি যে পিভি ইকুয়াল টু এনআরটি মানে না, আদর্শ গ্যাস মানে পুরোপুরি মানে পিভি ইকুয়াল টু এনআরটি মানে, এ তো মানে না। তো এর ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য হয়? ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রযোজ্য হয়। তো সমীকরণটা অনেকটা এরকম, পিভি ইকুয়াল টু এনআরটি এর মতো। তো পি এর সাথে এ এন স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার, এটা যোগ হবে পি এর সাথে, আর ভি আছে তো মনে রাখার সহজ উপায়, ভি এর সাথে বিয়োগ হবে। কি বিয়োগ হবে? ভি মাইনাস এন বি, এটা বিয়োগ হবে, সমান সমান এই পাশে এনআরটি থাকবে, এই পাশে কি থাকবে? এনআরটি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেটা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য হয়। পি কি? প্রেসার। ভি কি? ভলিউম, আয়তন। এন কি? এই যে এন কি? মোল সংখ্যা, এন মোল সংখ্যা, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার। তাহলে ঝামেলা লাগলো কি? এ আর বি কি? এ আর বি হচ্ছে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট, এ আর বি এরা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্ট ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য ভিন্ন ভিন্ন। ধরো যে দ্বিপরমাণু গ্যাসের জন্য একরকম মান, তারপরে এক পরমাণু গ্যাসের জন্য একরকম মান, এরকম ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য এ আর বি এই কনস্ট্যান্টের মানটা হচ্ছে ভিন্ন ভিন্ন। তো এটা নিয়ে ধরো যে এই ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে, এটা নিয়ে তোমরা ভবিষ্যতে পড়াশোনা করতে চাইলে করতে পারো। বিশেষ করে মনে হয় ইলেকট্রিক্যাল লাইনে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লে লাগবে না, হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লে লাগতে পারে। তো এটা নিয়ে তোমরা তখন আলোচনা করবা। তো এটা নিয়ে আমাদের এখন আলোচনা নেই, এখন আমাদের হচ্ছে আদর্শ গ্যাসটাই হচ্ছে আমাদের বন্ধু, আমাদের আলোচনা হচ্ছে আদর্শ গ্যাস নিয়ে। এবার দেখো আমি মুখস্থ করে কতগুলো বৈশিষ্ট্য লিখছি না, মুখস্থ করে, আসলে আমরা মুখস্থ করি নাই। এই যে বৈশিষ্ট্যগুলো লিখছি এটা মুখস্থ করি নাই, বুঝে বুঝে লিখছি, এবং আজীবন আমার মনে থাকবে, আমি কখনো ভুলে যাবো না, ইভেন তুমিও ভুলে যাবে না। এবার আসো দেখো, জাস্ট এই চিত্র দুইটা মাথায় রাখলে এগুলা
বুঝে বুঝে লেখা যায় এবং একটার সাথে আর একটা লিঙ্ক আপ আছে। এইবার আমি তোমাদের জিনিসগুলা শিখাই দিই। দেখো দেখো চিত্র দেখে তোমার বলতে হবে। এই বাংলা কথাগুলোর দিকে তুমি তাকায়ও না, চিত্রটা দেখো। অণুগুলার আকার অতি নগণ্য। অণুগুলার আকার, এটা আমি আদর্শ গ্যাসের কথা বলতেছি, অণুগুলার আকার অতি নগণ্য। অণুগুলার আকার অতি নগণ্য হওয়ার কারণে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য। এবার অণুগুলার আকার ক্ষুদ্র, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন অতি নগণ্য হওয়ার কারণে অণুগুলা পরস্পর থেকে দূরে অবস্থান করতেছে, আন্তঃনবিক ফাঁকা স্থান বেশি। আন্তঃনবিক ফাঁকা স্থান বেশি হওয়ার কারণে অণুগুলার মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বল নেই বললেই চলে, নেই, একেবারে শূন্য। আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বল নেই যেহেতু, সেহেতু এজেন্ট দ্বারা এই আকর্ষণ বিকর্ষণ বলের বিরুদ্ধে কোনো কাজ করা লাগবে না, তার মানে কোনো বিভব শক্তি নেই। যেহেতু বিভব শক্তি নেই, তার মানে সমস্ত শক্তি গতিশক্তি। যেহেতু সমস্ত শক্তি গতিশক্তি, তাহলে অন্য কোনো শক্তিতে কনভার্ট হওয়ার সুযোগ নাই। তাহলে সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি সমান সমান থাকবে। আর দুটো সিঙ্গেল বৈশিষ্ট্য একটু মাথায় রাখবা, সেই সিঙ্গেল বৈশিষ্ট্য হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যায় আর পিভি ইকুয়াল টু এনআরটি মানে। এই ক্ষেত্রে একই রকম কথা, এই ক্ষেত্রেও একই রকম কথা। ধরো এই ক্ষেত্রে একই রকম কথা। তাহলে এই ক্ষেত্রে চিত্র দেখে বলবো যে অণুগুলার আকার, দেখো অণুগুলার আকার অনেক বড় বড়। তাহলে অণুগুলার আকার অনেক বড় বড়, পাত্রের আয়তনের তুলনায় অণুর আয়তন বা গ্যাসের আয়তন নগণ্য না। যেহেতু নগণ্য না, তার মানে দুইটা অণু পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করতেছে, কাছাকাছি অবস্থান করতেছে, দূরত্ব কম, এই কারণে আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বল আছে। যেহেতু আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বল আছে, সেহেতু এই আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বলের বিরুদ্ধে এজেন্ট দ্বারা কাজ হবে, যেটা বিভব শক্তি হিসেবে জমা হবে। যেহেতু বিভব শক্তি আছে, সমস্ত শক্তি গতিশক্তি না। যেহেতু গতিশক্তি আছে, মানে সমস্ত শক্তি গতিশক্তি না, তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি সমষ্টি সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টির সমান সমান হবে না। অর্থাৎ সংঘর্ষটা কেমন হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। আর পরম শূন্য তাপমাত্রা এটারে নেওয়া যায় না। আর একটা হচ্ছে সেটা পিবি ইকুয়াল টু এনআরটি সূত্র মানে না। তাহলে কোনটা মানে? ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মানে। এই তো কথা, বুঝছো? এবার একটা জিনিস দেখো, পরীক্ষায় যেটা আসে, বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আর আদর্শ গ্যাস কোন শর্তে বাস্তব গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, ভালো করে বুঝবা যে এইটা কখন এইটার মতো আচরণ করবে, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, আর আদর্শ গ্যাস কখন কোন শর্তে বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। দেখো ভালো করে বুঝবা, অণুগুলা পরস্পরের খুব কাছে আছে, এই কারণে সে বাস্তব গ্যাস। অণুগুলা যদি পরস্পর থেকে দূরে সরে যাইতো, তাহলে তাদের আন্তঃনবিক ফাঁকা স্থান বাড়তো। আন্তঃনবিক ফাঁকা স্থান বাড়লে আকর্ষণ বিকর্ষণ বল কমতো, আকর্ষণ বিকর্ষণ বল শূন্য হইতো, শূন্য হইলে বিভব শক্তি থাকতো না, সমস্ত শক্তি গতিশক্তি, অর্থাৎ তখন এই বৈশিষ্ট্যগুলো মানত। তাহলে কি করতে হবে? এই অণুগুলাকে কাছাকাছি রাখা যাবে না, আন্তঃনবিক আকর্ষণ বলের অস্তিত্ব রাখা যাবে না, আন্তঃনবিক আকর্ষণ বলকে নাই করে দিতে হবে। তাহলে অণুগুলাকে দূরে দূরে নিয়ে নাও, বাস্তব গ্যাসের অণুগুলাকে দূরে দূরে সরে দাও। কিভাবে? তাপমাত্রা বাড়াই দিয়ে। তাপমাত্রা বাড়াইলে অণুগুলা দূরে দূরে সরে যাবে। আর একটা কি কাজ করা যায়? চাপ কমাই দাও, এর উপরে যে চাপটা দেওয়া আছে প্রেসারটা কমাই দাও, প্রেসার কমাই দিলে অণুগুলা দূরে দূরে সরে যাবে। তাহলে তাপমাত্রা বাড়িয়ে প্রেসার কমিয়ে, তাপমাত্রা বাড়িয়ে প্রেসার কমিয়ে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আমি আচরণ করাইতে পারবো। বুঝলা? তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, যেটা হচ্ছে নিম্নচাপ, নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা দিলে অণুগুলা দূরে দূরে সরে যাবে, নিম্ন চাপ দিলে, চাপ কম দিলে অণুগুলা দূরে দূরে সরে যাবে। তাহলে নিম্নচাপ উচ্চ তাপমাত্রা অর্থাৎ আয়তন বাড়বে, সহজ কথা। এই শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। প্রশ্ন করছে কোন শর্তে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে? আদর্শ গ্যাসের অণুগুলার মধ্যে তো আন্তঃনবিক আকর্ষণ বল নেই। কি করলে আন্তঃনবিক আকর্ষণ বল জন্ম নিবে? অণুগুলাকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসতে হবে, কাছাকাছি নিয়ে আসলে আন্তঃনবিক আকর্ষণ বল জন্ম নিবে। কাছাকাছি কিভাবে আনবা? এটাতে প্রেসার ক্রিয়েট করো, প্রেসার দাও, চাপ দাও, অণুগুলা কম্প্রেসড হয়ে, গ্যাস কম্প্রেসড হয়ে অণুগুলা কাছাকাছি চলে আসবে। অথবা আরেকটা কাজ করো, তাপমাত্রা কমাই দাও, তাপমাত্রা কমাই দিলে গ্যাস ঘন হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে, অণুগুলা কম্প্রেস, গ্যাসের অণুগুলা কাছাকাছি চলে আসবে, গ্যাসটা কম্প্রেসড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আমি এইটারে এইটা বানাইতে চাই, তাহলে কি করব? চাপ, চাপ বেশি দিব, উচ্চ চাপ। তাহলে আগে ছিল নিম্ন চাপ, এটা হচ্ছে উচ্চ চাপ। আর তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, তাপমাত্রা কমাই দিব, গ্যাস ঘন হয়ে এরকম হবে, তাহলে নিম্ন তাপমাত্রা। তাহলে এই শর্তে দেখো অনেকে মুখস্থ করে না বুঝে, আর মুখস্থ করে বলে ভুলে যায়, উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু তুমি যদি বুঝে মাথায় রাখো তাহলে আর উল্টাপাল্টা হবে না। তাহলে নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে। এখান থেকে এইগুলাই কিন্তু এমসিকিউতে আসবে। এবার এখান থেকে দেখো অনেকগুলা 2 মার্কের প্রশ্ন আসতে পারে, শোনো ভালো করে, 2 মার্কের প্রশ্নগুলো শোনো। ছোটবেলায় একটা জিনিস পড়ছিল না, কুমিরের রচনা?
একটা গল্প পড়ছো না, যে যাই আসুক রচনা তুমি লিখে আসবা পরীক্ষায় কুমিরের রচনা। কি কুমির হচ্ছে খাঁচকাটা খাঁচকাটা। ধরো আসছে নদী রচনা, তাহলে তুমি লিখতেছো যে আমাদের গ্রামে একটা নদী আছে, নদীতে আছে কুমির, কুমির কি খাঁচকাটা খাঁচকাটা। কারণ তুমি তো শিখে গেছো শুধু কুমিরের রচনা। আসছে গরু, গরু নদীর পারে ঘাস খাইতেছে, হ্যাঁ নদীতে ছিল কুমির, কুমির কি খাঁচকাটা খাঁচকাটা। তাহলে যাই আসুক, ঠিক আছে, যাই আসুক মানে তুমি কি লিখবা, তুমি লিখবা খাঁচকাটা খাঁচকাটা। তোমার যদি অপূর্ব ভাইও আসে, ধরো রচনা আসলো অপূর্ব ভাই, তুমি লিখবা অপূর্ব ভাই রাজশাহী থাকে, রাজশাহী হচ্ছে পদ্মা নদীর পারে অবস্থিত, আর পদ্মা নদীতে কি আছে কুমির, কুমির কি খাঁচকাটা খাঁচকাটা। তাহলে যাই আসুক কুমির। ঠিক তেমনি যাই আসুক এই পৃষ্ঠা, এখান থেকে যাই আসুক বহুত প্রশ্ন আসতে পারে। কেমন প্রশ্ন? কেন বাস্তব গ্যাস বয়েলের সূত্র মানে না? কেন বাস্তব গ্যাস চার্লসের সূত্র মানে না? কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সূত্রগুলো মানে না? ঠিক আছে, কেন পিবি ইকুয়াল টু এনআরটি মানে না? এই যে প্রশ্ন, উত্তর একই। কিভাবে তুমি বলবা দেখো, উত্তর কিভাবে তুমি একই বলবা দেখো, বোর্ডে দেখো। বাস্তব গ্যাস কেন বয়েলের সূত্র মানে না? বাস্তব গ্যাস দেখো, বাস্তব গ্যাসের শুরু কি কবে করবা? বাস্তব গ্যাসের অণুগুলা পরস্পরের খুবই কাছাকাছি, অণুগুলা পরস্পরের খুবই কাছাকাছি, অণুর আকার অতি নগণ্য, এখান থেকে লেখা শুরু করবা। অণুগুলার আকার অতি নগণ্য, অণুগুলার আকার অতি নগণ্য নয়, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য না, অণুগুলা পরস্পরের কাছে থাকে, ফলে এদের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল থাকে, আন্তঃনবিক আকর্ষণ বলের জন্য বিভব শক্তি থাকে, বিভব শক্তি যেহেতু থাকে তার মানে সমস্ত শক্তি গতিশক্তি না, সংঘর্ষ হয় স্থিতিস্থাপক। এই যে যতগুলো বৈশিষ্ট্য আছে মোটামুটি লিখতে থাকবে। তারপরে লিখবা যে এই সকল বৈশিষ্ট্যের কারণে এর আচরণ আদর্শ গ্যাসের মতো নয়, আদর্শ গ্যাস যে আচরণ করে তার মতো নয়। আদর্শ গ্যাস হলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র মানতো, যেহেতু এর বৈশিষ্ট্যগুলা আদর্শ গ্যাসের মতো নয়, এই কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সূত্রগুলা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলা মানে না। ঠিক একইভাবে মনে করো প্রশ্ন এটা করলো যে ব্যাখ্যা, 2 মার্কের প্রশ্ন, ব্যাখ্যা চাইলো যে নিম্নচাপ উচ্চ তাপমাত্রায়, নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ব্যাখ্যা করো। তাহলে তুমি কি ব্যাখ্যাটা করবা? নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় কি ঘটনা ঘটবে? এই চিত্রে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রায় কি ঘটনা ঘটবে? নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসের অণুগুলা পরস্পর থেকে দূরে সরে যাবে। দূরে সরে গেলে কি হবে? পরস্পর থেকে দূরে সরে গেলে, এই যে 3 নম্বর থেকে শুরু, পরস্পর থেকে দূরে সরে গেলে আন্তঃনবিক ফাঁকা স্থান বাড়বে, ফাঁকা স্থান যদি বাড়ে আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বল কমতে কমতে নাই বললেই চলে। আর কি হবে? অণুগুলোর মধ্যে কোনো বিভব শক্তি থাকবে না, সমস্ত শক্তি থাকবে গতিশক্তি, এবং সমস্ত শক্তি গতিশক্তি থাকবে বলে সংঘর্ষটা হবে স্থিতিস্থাপক এবং একে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যাবে। এটা তুমি লিখবা। তাহলে বাস্তব গ্যাসের উপর এই শর্ত অ্যাপ্লাই করলে তার বৈশিষ্ট্য হবে 3 নম্বর থেকে এই যে লাস্ট পর্যন্ত এই কটা, এবং তারপরে তুমি লিখবা তাহলে উক্ত বৈশিষ্ট্যগুলা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তো বাস্তব গ্যাস তখন আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলা মেনে চলবে, সুতরাং তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। অর্থাৎ এখান থেকে লেখার পরে পুরো পরপর সবগুলা লিখবা। প্রশ্ন আসলো আদর্শ গ্যাস কেন, বা আদর্শ গ্যাস উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের ধর্ম মেনে চলে, বাস্তব গ্যাসের মতো আচরণ করে, ব্যাখ্যা করো। তাহলে তুমি কিভাবে ব্যাখ্যা করবা? দেখো কিভাবে তুমি ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করবা এভাবে যে উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় আদর্শ গ্যাসের অণুগুলা পরস্পরের খুব কাছে চলে আসবে, গ্যাসটা ঘন হয়ে যাবে, পরস্পরের খুব কাছে চলে আসবে। কাছে চলে আসলে আন্তঃনবিক ফাঁকা স্থান যাবে কমে। 3 নম্বর থেকে শুরু। আন্তঃনবিক ফাঁকা স্থান কমে গেলে আন্তঃনবিক আকর্ষণ বল জন্ম নিবে, আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ বলের এক্সিস্টেন্স থাকবে, ফলে তাদের মধ্যে বিভব শক্তি থাকবে, সমস্ত শক্তি গতিশক্তি হবে না, সংঘর্ষটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এবং তাকে পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যাবে। ঠিক আছে, যে সরি পরম শূন্য তাপমাত্রায় নেওয়া যাবে না। তো এই সকল বৈশিষ্ট্যগুলা হচ্ছে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। তখন তুমি লিখবা যে এই শর্তে বাস্তব আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলা মেনে চলবে। তাহলে সুতরাং তখন আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। কি বুঝছো? তাহলে এই হচ্ছে ঘটনা, এইটাই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে তুমি এবার জাস্ট খালি বইয়ের প্রথম 2-3 পৃষ্ঠা পড়ো, দেখো কিচ্ছু আর তোমার আটকাবে না, মনে হবে এগুলো সব মুখস্থ এবং আজীবন ধরে মুখস্থ থাকবে। বুঝলা? ঠিক আছে, যাই আসুক লিখবা যে অপূর্ব দাদা খাসকাটা খাসকাটা, হ্যাঁ লিখবা। তাহলে যাই আসুক এই পৃষ্ঠা, এখান থেকে 2 মার্কের প্রশ্ন, যাই আসুক এই পৃষ্ঠা লিখবা। দেখো 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, এগুলাতে একটু জোর দিও। এগুলা যে তোমরা কি লিখো, কি যে জঘন্য জিনিস লিখো, আমি যখন খাতাগুলা দেখি আমার অফলাইনের, রিফা সঞ্জিদা সিনথিয়া ম্যাথ করান হার্ড হার্ড। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়ি। এবার শোনো, পরের দিন আমরা অনেকগুলা ম্যাথ করব, পুরো স্লাইড জুড়ে ধরো অনেকগুলা, অনেক টাইপের ভেরিয়াস টাইপের বিভিন্ন ধরনের ম্যাথ থাকবে।
ওই ম্যাথ গুলো আমরা পরের দিন প্র্যাকটিস করব। তো তোমরাও একটু বই খাতা উল্টাই পাল্টাই দেখো, বইতে কি কি ম্যাথ আছে দেখো। বইয়ের ম্যাথ গুলো তোমাদের কাছে পানি লাগবে, বুঝছো? তোমরা পরীক্ষাগুলো দিও কিন্তু, এই যে পদার্থের গাঠনিক ধর্মের পরীক্ষাটা আমি নিছি, ওই পরীক্ষায় দেখি যারা ভালো করছে তাদের আমি ছবিগুলা কালেক্ট করে একটা ক্লাস করে আমি পোস্ট দিয়ে দিব পাবলিক গ্রুপে। তোমরা পরীক্ষাগুলোর উপরে জোর দিবা, বুঝছো? দেখো পড়া, ধরো যে ক্লাস নিলাম, হ্যাঁ খুব ডিটেলস পড়াইলাম, কিন্তু তুমি খাটাখাটনি করলা না, তুমি এইগুলা রিভিশন দিলা না, তুমি পড়লা না, ক্লাস জমায় রাখলা, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো লাভ নাই। বলো কি বুঝতে পারছো না বাঁচতে পারছো? বলো বাঁচতে পেরেছো না বুঝতে পেরেছো, কি করছো বলো? তাহলে চলো যাই, আজকে যাই। তাহলে নেক্সট দিন তোমাদের সাথে দেখা হচ্ছে কবে? প্রোগ্রামের পরে দেখা হচ্ছে। আমি অবশ্য 4 তারিখে 3 তারিখে যাব ঢাকা। তাহলে বৃহস্পতিবার তোমাদের অপর ভাইয়া ক্লাস নিবে, বুঝছো? বৃহস্পতিবার নিবে অপরের ক্লাস, দেন তাহলে আমি আবার নিব হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, রুটিনটা ওই আগের মতোই থাকবে, রুটিনটা ওই আগের মতোই থাকবে। ভাই এই চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টারের উপর ধরো যে লাগবে 7টার মতো তো লাগবেই, 7টা 8টা তো লাগবেই। ঠিক আছে।